এই বন্ধুরা কেমন সবাই তোমরা ফিলো সেন্সে তোমাদেরকে ড্রাগন বলে পার্ট 53-তে স্বাগতম। যারা এই পর্বে নতুন তারা অবশ্যই পার্ট 1 থেকে দেখে আসবা। ওইটা প্লেলিস্টের লিংক দেখো ডিসক্রিপশন আর আই বাটনে দেওয়া আছে। তো এইবারে ফুটবল বিশ্বকাপে কে কোন দল সাপোর্ট করছো কমেন্টে অবশ্যই জানাও, দেখি কোন দলের সাপোর্টার সবচেয়ে বেশি। তোর বেশি কথা নেবে, চলো শুরু করা যাক আজকে এই ভিডিওটা। এই পর্বের শুরুতে আমরা দেখি যে রাকং উল্টে পড়েছিল আর গোকু বাকি দুজনকে ওয়ার্নিং দেয় যেন ওরা এখান থেকে পালিয়ে যায়, কিন্তু জাইস আর বুটটাও গোকুর কথাতে একদমই পাত্তাই দেয় না। ওরা তো এইভাবে হাসে যে গোকু ওদেরকে ছুতেও পারবে না। ক্রিলেনও চিন্তা করতেছিল গোকু কি করতেছে, তাই ওদেরও সাবধান থাকা উচিত, এজন্য গোহনকে রেডি থাকতে বলে। কিন্তু আমরা গোকুকে দেখি ও একদম খুব শান্ত ছিল। জাইস আর বুটটা এবার লাফ মেরে সামনে চলে আসে। জাইস আর বুটটাও গোকুর দুই পাশে এসে দাঁড়ায় আর ওদের অদ্ভুত ডান্স করতে শুরু করলে গোকু বলে, তোমরা কি ডান্স করবে নাকি ফাইট করবা? এইটা শুনে পরে জাইস আর বুটটা দুজনে গোকুর দিকে অ্যাটাক করার জন্য চলে আসে। তবে আমরা দেখি ওরা গোকুকে পার করে চলে যায়। ওরা বারবার অ্যাটাক করছিল কিন্তু গোকু ওখানে স্টিল দাঁড়িয়েছিল আর ওরা একদম পাশ দিয়ে চলে যাচ্ছে। জাস্ট টাস্কিকে বলে অ্যাটাক করছি কিন্তু ওর গায়ে লাগছে না কেন? ওরা দুজন বারবার অ্যাটাক করলেও মনে হচ্ছিল ওরা গোকুর আশপাশ দিয়ে চলে যাচ্ছে। গোকুর কথা শোনার পর জাইস আর বুটটা একসাথে হয়ে গোকুর উপর অ্যাটাক করার জন্য তেড়ে আসে। ওরা প্রথমে গোকুকে ভয় দেখানোর জন্য ওর আশপাশ দিয়ে অনেক স্পিডে ঘুরতে থাকে, কিন্তু জাইস খেয়াল করে যে গোকু ওর জায়গা থেকে একদমই নড়ছে না আর ও খুবই শান্ত হয়ে আছে। এই বিষয়ে ও বুটটাকে জিজ্ঞেস করলে বুটটা বলে, আমার মনে হয় খুব ভয় পেয়ে গেছে, এই জন্য নড়ছে না। ক্রিলেনও চিন্তা করছিল এই গোকু কি করতেছে বুঝলাম না, ও কি ওদের অ্যাটাক খাওয়ার জন্য কি ওখানে দাঁড়িয়ে আছে নাকি? বুটটা নিচে এসে গোকুর উপরে এনার্জি ব্লাস্ট করলে ওইটা গোকুর আর পার হয়ে যায়। পিছন থেকে তখন জাইস ওর উপরে একের পর এক এনার্জি ব্লাস্ট করতে থাকে, কিন্তু অবাক করা বিষয় হলো যে ওগুলো গোকুর আর পার হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল গোকু ওখানে নেই। তবে আমরা দেখি যে ভেজিটা শক হয়েছিল আর গোকুর পায়ের ওখানে সিনজুম হলে আমরা দেখতে পারি ওখানে পায়ের সাপ, যেটা দেখে ভেজিটা বলে, আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। জাইস আর বুটটা এবার গোকুর সামনে এবং পিছনে এসে দাঁড়ায় আর জাইস বলতে যাবে উই আর ঘিনিউ ফোর্স, তখনই গোকুর নাক ফাটিয়ে দেয় ঘুষি মেরে। বেচারা জাইস তো নিজের নাক ধরে কান্দতে শুরু করে। জাইসের মাথায় তো রাগ উঠে যায়, ও বলে, তোর সাহস কি করে হলো? এটা শুনে গোকু বলে, কি তোরা অ্যাটাক করতে আসছিস আর আমি তোদেরকে মারবো না, এটা কোনো কথা হলো? তখনই জাইস আর বুটটা খেপে গিয়ে গোকুর উপর অ্যাটাক করে, কিন্তু গোকু ওর দুই হাত দিয়ে দুজনে অ্যাটাক ব্লক করে ফেলে। ওর সাথে সাথে জাইসকে এলবো আর বুটটাকে ল্যাং মেরে ফেলে দেয়। তবে ওরা দুজন পিছনে সরে এসে বেঁচে যায়। তখনই গোকুর দুই হাত দিয়ে ওর প্রেশার রিলিজ করে, যার কারণে ওরা দুজনে ছিটকে যায়। গোকুর পাওয়ারে প্রেশার ফিল করার পরে জাইসের তো বিষয় হচ্ছিল না গোকু এতটা পাওয়ারফুল কি করে হতে পারে। এই অ্যাটাক দেখে ক্রিলেন বলে, গোকু তো মনে হচ্ছে নিজের পাওয়ার শকওয়ের মাধ্যমে বের করে দিছে। এইদিকে আমরা ফ্রিজাকে দেখি ওর সামনে যেগুলো অবস্টিকেল আসছিল ওগুলোকে ধ্বংস করে ও ফুল স্পিডে আগাচ্ছিল ড্রাগন বলে পাসওয়ার্ড জানার জন্য। ও বলতে থাকে, একবার খালি ড্রাগন বলে পাসওয়ার্ড পেয়ে যাই তারপর সবকিছু আমি শেষ করে দেব। আমরা গরুর ওখানে দেখি গরু খুবই অসুস্থ। ডেনরে চিন্তা করতে থাকে নেল তো অনেকক্ষণ হলো, এখন কি করছে কি জানে। সিন সেন্সর ফ্রিজার স্পেসশিপের কাছে, ওখানে গিনু বলছিল ওইখানে গিনু ওর সোলজারদেরকে ওর উইয়ার্ড পোস্ট শিখতে বাধ্য করছিল, কিন্তু কোনো সোলজারে ঠিক মতো সেগুলো পারফর্ম করতে পারছিল না। যেগুলো দেখে গিনু রাগ হয়ে যায় আর ও সব সোলজারদেরকে খেলাতে শুরু করে। বেচারা সোলজাররা তো নিজের বসকে কিছু বলতেই পারছিল না ভয়ের টেলায়। এইদিকে বুটটাকে দেখে ও গোকুর পাওয়ার দেখে ঘাবড়ে গেছিল। জাইস আর বুটটা আবার গোকুর উপরে অ্যাটাক করতে আসে। তখনই জাইস ফিল করতে পারে ওর সামনে গোকু না যেন একটা বড় পাহাড় দাঁড়িয়ে আছে, যার কারণে ও ভয় পেয়ে দূরে সরে যায় আর বলতে থাকে, আমি এখন কি উইটনেস করলাম? ও বুটটাকে বলতে থাকে, আমি এর উপর সব অ্যাঙ্গেল থেকে অ্যাটাক করছি কিন্তু ও একবার ওগুলোকে ডস করছে না। এইসব দেখে গোহন ক্রিলেনকে বলে, ক্রিলেন মনে হচ্ছে গিনি ফোর্সের মেম্বার অতটা শক্তিশালী না যতটা আমরা ভাবছিলাম। জেইসের তো রাগ হচ্ছিল কারণ ওকে কেউ ওই পর্যন্ত এইভাবে ইগনোর করেনি। ও এবার খেপে গিয়ে গোকুর উপরে ঘুষি আর লাথি মারতে শুরু করে আর তার সাথে বোটটাও। তবে ওইগুলো গোকুকে একদমই শুতে পারছিল না, মনে হচ্ছিল এখানে একটা ইলেশন দাঁড়িয়ে আছে আর ওগুলো ভিতর থেকে ওদের অ্যাটাকগুলো পার হয়ে যাচ্ছে। ক্রিলেন বলে, গোকুর স্পিড এতটাই বেশি যে আমরা ওর মুভমেন্ট দেখতেই পাচ্ছি না। জাইস গোকুর পাওয়ার লেভেল চেক করলে 5000 দেখতে পাই। ও বুঝতে পারছিল না 5000 পাওয়ার লেভেল নিয়ে কিভাবে ওদেরকে চাকমা দিচ্ছে, কিন্তু আমাদেরকে ভেজিটা এক্সপ্লেন করে গোকু যখন পাওয়ার প্রয়োজন ছিল তখন আচমকা পাওয়ার লেভেল বাড়িয়ে নিয়ে আবার সেটাকে কমিয়ে ফেলছিল, যার কারণে ওই কিছুক্ষণের জন্য ওর স্পিড খুবই বেড়ে যাচ্ছিল আর ওদের অ্যাটাকগুলো ওর আর পার হয়ে যাচ্ছিল। এই কারণে আমাদের পার্সপেক্টিভে মনে হচ্ছিল যে গোকুর গায়ে অ্যাটাক লাগছিলই না। বুটটা তো রাগ হয়েছে, ওই জেসকে বলে, এবার আমরা পার্পল প্লাস অ্যাটাক করব। যেটা শুনে যায় সাথে সাথে রাজি হয়ে যায়। আমরা দেখি বুটটার ভিতর থেকে ব্লু এনার্জি আর জাইসের ভিতর থেকে রেড এনার্জি বের হয়ে ওরা কম্বাইন হয়ে একটা পাওয়ারফুল অ্যাটাক করে গোকুর উপরে। সাথে সাথে আমরা দেখি গোকু চিল্লে ওঠে আর মনে হচ্ছিল ওর আশপাশে একটা শিল্ড তৈরি হয়ে গেছে যেগুলোকে ওই অ্যাটাক গুলো আর পার করতে পারছিল না। কি হলো জাইস আর বুটটার অ্যাটাক দেখে তোমরা অবাক হইছো? এটাকে চেনা চেনা লাগে তাই না? মনে হচ্ছে গোজো এদের থেকে এই অ্যাটাক গুলো শিখে গেছে। গোকু ব্লক করার কারণে জাইসদের অ্যাটাক গুলো চারিদিকে ছড়িয়ে ছিটে পড়তে থাকে। এইদিকে বুলমাকে দেখি ও তো খুবই বোর হয়ে গেছিল আর পৃথিবীর ব্যাপারে চিন্তা করতেছিল। তখন একটা অ্যাটাক এসে ও যেখানে ছিল তার পাশেই পড়ে, যার কারণে ওর মাথা আরো বেশি গরম হয়ে যায়। বুটটাকে দেখে ও জেসের সাথে স্কাউটের মাধ্যমে যোগাযোগ করে বলে যেই জন্য গোকুর উপরে কাশার বলে অ্যাটাক ইউজ করে আর এই অ্যাটাক ডস করার জন্য গোকু যখনই লাভ দেবে তখনই বুটটা গোকুকে
গোকুকে ধরে ক্রাশ করে দিবে। প্ল্যান অনুযায়ী জেস কাঁসার বলে অ্যাটাক তৈরি করে আর সোজা গোকুর উপরে মেরে দেয়। বুটটা তো আশা করতেছিল গোকু জাম্প করবে, কিন্তু আমরা দেখি গোকু ওর বাম হাত দিয়ে থাপ্পড় মেরে ওটাকে ডিফ্লেক্ট করে দেয়। নিজের প্ল্যান ভেস্তে আসতে দেখে বুটটা তাড়াতাড়ি গোকুর উপর অ্যাটাক করতে চলে আসে। ও প্ল্যান করার সময় বলছিল ওর মতন কেউ এত ফাস্ট না, তবে আমরা দেখতে পাই ও ওখানে যাওয়ার পরে দেখে গোকু ওখান থেকে গায়েব হয়ে গেছে। ও খুঁজতে থাকে যে গোকু কই গেল। তখন আমরা দেখি জেস খুব ঘাবড়ে যায়। আসলে গোকু বুটটার ঠিক পিছনেই ছিল। জেস চিল্লা ওঠে, তোর পিছনে দেখো। পিছনে গোকুকে দেখে বুটটা তো ঘাবড়ে যায় আর বলে, তুমি এটা কিভাবে করলে? কেউ তো আমার থেকে এত বেশি ফাস্ট হওয়ার কথাই না। কিন্তু গোকু বলে, কিন্তু লাকিলি আমি তোমার থেকে বেশি ফাস্ট। জেস মনে মনে ভাবতে থাকে, কাউকে এমন ফাস্ট দেখিনি, আর তাছাড়া এই পর্যন্ত আমার কাঁসা বলকে কেউ এইভাবে ডিফ্লেক্ট করেনি। বুটটা গোকুকে বলে, তুমি আসলে কে, এটা আমাকে বলো। গোকু বলে, আমি তো একজন সায়ান যে কিনা পৃথিবীতে থাকে। বুটটা বলে, হতেই পারে না, আমি সব সায়ানদেরকে দেখেছি, ওরা কখনো আমার থেকে ফাস্ট হতেই পারে না। গোকু বলে, হইতে পারে এটা আমার ডায়েটের কারণে, কারণ আমি ভালো ভালো খাবার খাই তো। যেটা শুনে তো বুটটার আরো মাথা গরম হয়ে যায় আর ও সোজা গোকুর উপরে একের পর এক পাঁচ মারতে থাকে। কিন্তু গোকু ওগুলো কি দুধ ভাত খাওয়ার মতো ইজিলি ডস করতে থাকে। গোকুর এই ফুর্তি দেখে ক্রিলেন, গোহান এমনকি ভেজিটাও বিশ্বাস করতে পারছিল না। জাইসে তো গিনিফোর্সের এমন ইনসাল্ট সহ্যই হচ্ছিল না, আর এই জন্য ও ওখানে ছুটে যায় আর ও আর বুটটা মিলে গোকুর উপরে একের পর অ্যাটাক করতে থাকে। কিন্তু তারপরে ওরা গোকে একদমই ছুতেই পারে না। তখন হঠাৎ করে গোকু ওখান থেকে গায়েব হয়ে গেলে বুটটার এলবো গিয়ে জেসের পেটে লাগে। এই নিয়ে বুটটা যে ঝড়ে করতে শুরু করে দেয়। তখন জাইস থামে বলে, আরে দাঁড়াও, ওই আমাদের মধ্যে মারামারি লাগাই দিচ্ছে। তখনই পিছন থেকে গোকু বলে, তোমরা কি আবারও নাচতে শুরু করবা না ফাইট করবা? যেটা শুনে তো ওরা দুজন আবার অ্যাটাক করতে চলে যায়। গোকু এবার ফুলতে দেখে প্রথমে বুটটাকে এক কিক মারে আর ও নিজেকে সামলে ওঠার আগে ওকে এক ঘুষি মেরে নিচে পাঠিয়ে দেয়। তবে আমরা দেখে বুটটা নিচে পড়ার আগে গোকু গিয়ে ওর পেটে ঘুষি মারছিল। এইবার ও বুটটাকে ফেলে দেয়, বলে এই ফাইট এখানে শেষ। জাইস তো নিজে অনেক ঘাবড়ে গেছিল। গোকু এবার ওদেরকে বলে, এখন অনেক দেরি হয়নি, তাই দ্রুত এই প্ল্যানেট থেকে চলে যাও, আমি তোমাদেরকে একটা চান্স দিচ্ছি। যে শুনে ভিড়ে চিল্লে ওঠে, ক্যাকার তুই কি বলদ নাকি? তুই কখনো ওদের উপরে বিশ্বাস করতে পারিস না। তখন গোকু বলে, মনে আছে পৃথিবীতে আমি তোমাকে একটা চান্স দিয়েছিলাম, তাই এরও তো একটা চান্স পাওয়ার যোগ্য, তাই না? জেস বলতে থাকে, বার্তা এই যেই হোক না কেন এই ফাইটিং এ অনেক ভালো, আমরা ওকে একবারও টাচ করতেও পারলাম না, ও তো আমাদের জন্য একটা নাইটমেয়ার হয়ে গেল, এটা আমাদের সুযোগ, তো পালাও। এইটা বলে ও ওখান থেকে পালিয়ে যায়। যেটা থেকে গোকু বুটটাকে বলে, আরে ও তোমার বন্ধু ছিল না, এখানে ফালাই থেকে চলে গেল যে? চিন্তা করো না, তোমরা দুজন এখানে রিকভার হও। ক্রিলেন এবার গোকুকে বলে, তুমি কি সত্যিই গোকু নাকি? গোকু বলে, আরে কি ফালতু কথা কস ক্রিলেন, আমি তো সত্যিই গোকু। তখন আমরা দেখি ভিটা এসে বুটটাকে একদম শেষ করে দেয়। এটা দিয়ে গোকু মানা করে, তবে কে শুনে কার কথা? ভিটার সাথে সাথে এনার্জি ব্লাস্ট করে রাকমকে শেষ করে দেয়, যাতে ওরা পরের জন্য রাস্তা কাটানো হয়। গোকু বলে, তুমি নিজে মার্সি পাইছো কিন্তু অন্যকে দিতে যাচ্ছ না, এটা কেমন হলো? তখন ভিটা খেপে গিয়ে বলে, কে করো, তুই যদি নিজে এখানে আর 10 মিনিট লেট করতি তাহলে তোর ছেলে আর বন্ধুকে আর জীবিত পাইতি না, তাহলে কিভাবে তুই ওদের উপরে দয়া দেখাস? তুমি সাইলেন্ট হওয়ার পরে অনেক সফট হার্টেড, এই ভুলটা একদিন তোমাকে তোমার জীবন দিয়ে পরিশোধ করা লাগবে। ওরা চাইলে তোমার ছেলেকে বন্দি বানিয়ে তোমাকে একদম কাবু করে ফেলতো। ওরা হচ্ছে অরিয়া, তুমি ভাবতে পারবে না ওরা কি কি করতে পারে। গোকু বলে, এসব এমন কোনো যায় আসে না। ভিটা বলে, তুমি এখন যতই পাওয়ারফুল হয়ে যাও না কেন, তুমি ফ্রিজের সামনে কিছুই না। ক্রিলেন বলে, বুঝতে পারছি না কে কাকে বিট করলো, আর ওরা তো গোকুকে একদম টাচ করতে পারেনি, তো নিঃসন্দেহে বলা যায় গোকু এখন অনেক স্ট্রং। এর উত্তরে ভিটা বলে, আমি মানছি যে ক্যাকারোটা এখনো অনেক পাওয়ারফুল, তবে সত্যি বলতে ও ফ্রিজের সামনে এখনো কিছুই না, আর তার বাদে ফ্রিজে এতক্ষণে হয়তো ড্রাগন বল ইউজ করেও ফেলেছে। এইটা শুনে ভিটা বলে, কি জন্য আমাকে এক্সপ্লেন করো। তখন ক্রিলেন বলতে শুরু করে, আমরা যখন আমাদের পৃথিবীতে সেনরং ড্রাগনকে ডাকতাম তখন আকাশ পুরো কালো মেঘে ঢেকে যেত আর পুরো জায়গাটা অন্ধকার হয়ে যেত। তো সেই হিসাবে এখানকার ড্রাগন যখন আসবে তো এখানকার আবহাওয়াটাও চেঞ্জ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি, তাই না? ফ্রিজে ড্রাগন বল পেয়ে গেছে, তাহলে ও কেন ড্রাগনকে সামন করছে না? তখন গোকু চিল্লে ওঠে, আরে আমি জানি পৃথিবীকে সেনরংকে ডাকার জন্য একটা পাউসার বলা রাখতো, হয়তো ফ্রিজে এখানকার ড্রাগন বলে পাউসার জানে না। ভিটা বলে, তাহলে তো এখনো চান্স আছে। গোকু ক্রিলেন আর গহনকে বলতে থাকে, তোমাদের কষ্ট যাক বৃথা হয়নি, আমাদের কাছে এখনো চান্স আছে। এইদিকে আমরা দেখি যে ক্যাপ্টেন গিনো ওই সব ড্রাগন বলগুলোকে গুনছিল আর অপেক্ষা করছিল কখন ফ্রিজে পাউসার জেনে এসে নিজে উইশ পূরণ করবে। তখনই আমরা দেখি ওখানে জায়েশ আসে আর ওকে সব ঘটনা খুলে বলে যে ও বাদে সবাই মারা পড়ছে শুধুমাত্র একজনের কাছে। যেটা শুনে তো গিনুর প্রথমে বিশ্বাসই হচ্ছিল না, কিভাবে একজন মানুষ ওদের স্কোয়াডের 3 জনকে শেষ করে দিবে। ও এবার জেসকে জিজ্ঞেস করে, তাহলে তুমি এখানে কি করছো? তার মানে তুমি ওখান থেকে পালায় আসছো, তাই না? জেস তখন মাপ চাওয়ার ফলে ও সত্যি অনেক বেশি পাওয়ারফুল ছিল, তাই আমাকে বাধ্য হয়ে আসতে হয়েছে। ক্যাপ্টেন গিনু নিজের সোলজারদের কথা মনে পড়তে শুরু করে, আসলে নিজের টিমমেটদের থেকে বেশি চিন্তা হচ্ছিল ওর ডান্স পোজ নিয়ে। জেস বলে, স্যার আমি তো আছি আপনার সাথে। কারণ গিনু বলে, আমি তোমাকে এখান থেকে বের করে দিচ্ছি, তুমি হারিয়ে গেছো, তবে হ্যাঁ একটাবার ওই পোস্ট করে দেখি। আর সব সোলজারদেরকে অর্ডার দিয়ে দেয় সবগুলো ড্রাগন বলকে যেন এক জায়গায় পুঁতে রাখা হয়। এইবার ক্যাপ্টেন গিনু আর জেস ওদের সিগনেচার পোস্ট করে, কিন্তু ওদের দলের 3টা মেম্বার কম ছিল, যার কারণে ওদের পোস্ট পূরণ হয় না। এইটা ভেবে ক্যাপ্টেন গিনুর খুব রাগ হয়ে যায় আর ও ছুটে বেরিয়ে পড়ে গুগুকে সাহায্য করার জন্য। এইদিকে বুলমাকে দেখে ও চিপ বানাচ্ছিল আর চিন্তা করতেছিল গুগু এখানে আসছে, তার মানে ওরা কি সবাই আমাকে থুয়ে চলে গেল নাকি? ও তখন চিন্তা করে যখন ওর প্রথম গুগুর সাথে দেখা হয়েছিল, ও বলে না গুগু কখনোই আমাকে থুয়ে চলে যাবে না। এদিকে গুগুদেরকে ওরা কি করবে এটা ভাবছিল। তখন গুগু ভেজিটাকে জিজ্ঞেস করে, হে ভেজিটা, তুমি ফ্রিজের সম্পর্কে ভালো জানো, তো আমাদেরকে বলো কিভাবে ওকে আমরা হারাতে পারবো। ভেজিটা বলে, আমাদের ওকে ডিফিট করা লাগবে, শুধু
এটাই। গোকু বলে হ্যাঁ আমি জানি, কিংকে আমাকে ফ্রিজার থেকে দূরে থাকতে বলছিল, আমি জন্য এখানে আসার পরে বুলমাদেরকে নিয়ে ওখান থেকে চলে যাই আর ওর সাথে যেন না লাগে, কিন্তু তা না, আমি ওর সাথে ফাইট করব আর আমাদের কাছে একটা চান্স আছে যদি আমরা আমাদের ফ্রেন্ডদেরকে ফেরত নিয়ে আসি। যেটা শুনে ভেরিটা হাসার বলে ওদের দিয়ে কোনো লাভই হবে না, ওরা এক একটা অকর্মার ঢেকি, এক কাজ করো তোমরা আমাকে ইমমর্টাল বানাই দাও। এইটা শুনে ক্রিলেন বলে আমরা চাই না কোনো ইমমর্টাল ভেরিটা ইউনিভার্সে রাজত্ব করে বেড়াক। তখনই ভেরিটা ক্যাপ্টেন গিনু আর জেইসের কি সেন্স করতে পারে, আসলে এই কি সেন্স সবাই করতে পারছিল। গোহান বলে ওরা আমাদের দিকে আসছে। এটার উত্তরে ভেরিটা বলে তোমার বাবা একটু আগে জেইসকে যেতে দিছিল আর ওই আবারও ফেরত আসে আমাদের সাথে ফাইট করার জন্য, তো ক্যাকারট তোমার কি রিগ্রেট হচ্ছে এখন? ক্রিলেন বলে ভেরিটা চুপ থাকো আর গোকু আমাদেরকে বল আমরা এখন কি করব। ভেরিটা কিছু একটা বুঝতে পারে আর বলে ওরা দুজন আমাদের এখানে আসছে, কিন্তু আমি ফ্রিজাকে স্পেসশিপের ওখানে সেন্স করতে পারছি না। এর ফ্রিজা কোথায় আছে এটা জানার জন্য গোকুর কাছে সাহায্য চাই ভেরিটা। গোকু এবার ফ্রিজার কি সেন্স করার চেষ্টা করতে থাকে। ভেরিটা বলে কোনো কারণে ফ্রিজা স্পেসশিপের কাছে নেই, এটা আমাদের কাছে সুযোগ ওই ড্রাগন বল গুলোকে নেওয়ার। তখন গোকু হাত বাড়িয়ে বলে ওই দিকে হিউজ পাওয়ার লেভেলের একটা কি আসতেছে। এইটা শুনতে ক্রিলেন আর গোহান ঘাবড়ে যায়, বলে ওই দিকে তো গুরু থাকেন, ফ্রিজা নিশ্চয়ই গুরুর কাছে যাচ্ছে ওই পাসওয়ার্ড জানার জন্য। আর তাছাড়া গুরু এখন অনেক বয়স্ক নিজেকে প্রোটেক্ট করার জন্য, আর তাছাড়া গুরু আসলে ড্রাগন বল বানাইছে, ফ্রিজা যদি গুরুকে মেরে ফেলে তাহলে ড্রাগন বলও গায়েব হয়ে যাবে। এইটা শুনে ভিটে বলে কি বললে, সব নামি কেন মরে গেলে ড্রাগন বলও গায়েব হয়ে যাবে। গোকু বলে ফ্রিজা যদি জানে তাহলে ও এটা করবে না, ওরা এইসব নিয়েই ভাবছিল। তখন আমরা দেখি যে ওখানে ক্যাপ্টেন গিনু আর জেস পৌঁছে যায়। ফাইনালি গোকু আর ক্যাপ্টেন গিনুর সামনে সামনে দাঁড়িয়ে যে দেখেই দেয় গোকু আর বলে এই আমাদের তিনজন লোককে মেরে ফেলছে। গোকু এবার ক্রিলেনের গোহানকে বলে ওরা যেন ফ্রিজার স্পেসশিপের ওখানে গিয়ে ওই ড্রাগন বলগুলোকে কালেক্ট করে। ক্যাপ্টেন গিনু এবার গোকুর পাওয়ার লেভেল স্কাউটারে মেজার করে আর দেখতে পায় 5000। জেস বলে হ্যাঁ 5000 পাওয়ার লেভেল হওয়ার পরও কিভাবে যেন ও আমাদের থেকেও বেশি শক্তিশালী। এইটা শুনে ক্যাপ্টেন গিনু জেসকে ধমক দেয় আর বলে ও নিজের 2 পাওয়ার লেভেল হাইড করে রাখছে, আমি ওর পাওয়ার লেভেল থেকে বুঝতে পারছি ও ইনস্ট্যান্ট আমাদের কাছে চলে আসতে পারে, আর আমার ধারণা অনুযায়ী ওর পাওয়ার লেভেল 60,000 এর থেকেও বেশি। জেস তো এটা শুনে বিশ্বাসই করে না আর বলে আমি এখন পর্যন্ত কোনো সায়ানকে দেখিনি যে 60,000 পাওয়ার লেভেলের। ক্যাপ্টেন গিনু বলে এই তো সায়ান আর ও আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমরা দেখি যে ক্যাপ্টেন গিনু এখানে খুশি হচ্ছিল আর বলতেছিল যাক অবশেষে আমি আমার ফুল পাওয়ার দিয়ে কারোর সাথে লড়তে পারবো। গোকু এবার গোহান আর ক্রিলেনকে বলে তোমাদের এখন সময় হয়ে গেছে চলে যাওয়ার। গোহান তো ওর বাবাকে নিয়ে চিন্তা করে, তখন গোকু বলে চিন্তা করো না গোহান, আমি এখানে ঠিক থাকবো। ক্রিলেন বলে তোর বাবাকে এখানে সামলাতে দাও, আমাদের নিজেদের একটা মিশন আছে, তো চলো। গোকু এবার ভিটাকে বলে তো ভিটা আমরা দুজন যদি একসাথে হয়ে ওদের সাথে ফাইট করি তাহলে খুব ভালো হবে, তো কি বলো তুমি? ভিটাও তো এখানে রাজি হয়ে যায়। ক্রিলেন আর গোহান তখন ওখান থেকে বেরিয়ে পড়ে। এটা দেখে ক্যাপ্টেন গিনু আর জেস বলে ওরা কোথায় যাচ্ছে? গোকু দাঁড়িয়ে পড়ে আর বলে আমি রেডি। ভিটা বলে হ্যাঁ আমিও দাঁড়িয়ে, আমি তোর পিছনে আছি। এইবার ক্যাপ্টেন গিনু ভার্সেস জেস আর গোকু ভার্সেস ভিটার ফাইট হতেই যাবে। তখনই আমরা দেখি যে ভিটা গোকুকে বিট্রে করে ওখান থেকে পালিয়ে যায়। এইটা দেখে গোকু বলে না ভিটা তুই ভালো হলি না। গোকুর মুখ অন্যদিক থেকে ক্যাপ্টেন গিনু ছুটে এসে গোকুর মুখে এক কিনি মেরে দেয়। গোকু নিজেকে সামলে তো নাই, কিন্তু ক্যাপ্টেন গিনু ওর পিছনে এসে আবারও অ্যাটাক করে। তবে এই অ্যাটাকটা গোকু টস করে আর ওদের মধ্যে হাতাপাই হতে শুরু করে দেয়। খেলা এবার জমে গেছে। ক্যাপ্টেন গিনু গোকুকে তুলে দূরে ছুড়ে মারে, তবে গোকু বাউন্স ব্যাক করে ক্যাপ্টেন গিনুকে কিক মারতে গেলে গিনু ওখান থেকে গায়েব হয়ে যায়। গোকু এবার খুঁজতে থাকে যে গিনু কই গেল। তখনই আমরা দেখি ক্যাপ্টেন গিনু মাটি ফেরে বের হয়ে গোকুকে এক ঘুষি মেরে ফেলে দেয় আর আবার একটা কিক মারতে গেলে গোকু ওটাকে ডস করে উল্টো হয়ে এক কিক মারে ক্যাপ্টেন গিনুকে। ও এবার ক্যাপ্টেন গিনুর উপরে একের পর এক অ্যাটাক করছিল, কিন্তু ক্যাপ্টেন গিনু ওগুলো ডস করে সামনে এগোতে থাকে। তবে গোকু ওর পিছনে ছিল, তবে ক্যাপ্টেন গিনু বুদ্ধি পাকিয়ে গাছ ধরে উল্টো ঝুলে গোকুকে কিক মেরে দূরে ফেলে দেয় আর আবার ওর সামনে গিয়ে ওকে আর একটা কিক মারে। গোকু পানির ভিতরে পড়তে যাচ্ছিল কিন্তু নিজেকে ব্যালেন্স করে ফেলে আর আবারও ছুটে আসে ক্যাপ্টেন গিনুর দিকে, কিন্তু আমরা গিনুকে দেখি ও মুসকে হাসছিল, মানে ওর এখানে এই ফাইটে মজা লাগছিল। ওদের মধ্যে এখানে সেই ভয়ঙ্কর লেভেলে হাতাপাই হতে শুরু করে। তবে এখানে বারবার গোকুই মার খাচ্ছিল, যেটা দেখি তো জায়েস তো খুবই খুশি হয়ে যায়। এইবার আমরা দেখি যে গোকু আর ক্যাপ্টেন গিনু সামনে সামনে দাঁড়িয়ে পড়ে। গোকু নিজের মুখে থাকে রক্তটা মুছে বলে এই তো দেখি সত্যি শক্তিশালী। ক্যাপ্টেন গিনু হাসতে হাসতে বলে রিয়েল ফাইটে তো আরো বেশি মজা আসবে, তো চলো শুরু করি। গোকু থেকে ও চিন্তা করতে শুরু করে এইভাবে চললে তো হবে না, আমাকে গিয়ে গোহান আর ক্রিলেনকে সাহায্য করতে হবে, তাই আমাকে কিছু একটা করতেই হবে। ভিটাকে দেখে ও গোকুকে বিট্রেকে ওখান থেকে যাচ্ছিল আর বলতেছিল গোকু আর ক্যাপ্টেন গিনু ফাইট করে নিজেরাই মরবে, আর ওই দুইজন যখনই ড্রাগন বল খুঁজে বের করবে আর ড্রাগন বলে পাসার জন্য যাবে, আমি তখনই ওদের থেকে সব ড্রাগন বল কেড়ে নিব আর নিজেকে অমর বানিয়ে ফেলবো। ক্রিলেনকে দেখে উঠতে উঠতে বলে আমাদের প্রথমে ড্রাগন বল খুঁজে বের করতে হবে, তারপরে গুরুর ওখানে গিয়ে ওনার কাছ থেকে পাসওয়ার্ড জানতে হবে, কিন্তু সমস্যা হলো ফ্রিজাকে না জানি আমরা এটা করবো কিভাবে। গোকু আর ক্যাপ্টেন গিনুর মধ্যে ভয়ঙ্কর লেভেলে ফাইট হচ্ছিল, তখন ওরা দুজনে আবারও দাঁড়িয়ে পড়ে। ক্যাপ্টেন গিনু বলে আমাদের পরিচিত হয়ে নেওয়া উচিত, আমি হলাম ক্যাপ্টেন গিনু, যে কিনা গিনু ফোর্সের লিডার, আর এই বলে নিজের সিগনেচার পোস্ট করে। গোকু ওই পোস্ট দিয়ে বলে এটা কি ঠিক হচ্ছে নাকি? তখন ক্যাপ্টেন গিনু গোকুর পোস্ট ঠিক করতে শুরু করে। গোকু বলে এটা দিয়ে তো কোনো লাভই হচ্ছে না, এটা তো টাইম নষ্ট। গিনু তো লজ্জা পেয়ে গেছিল আর বলছিল
তো তোমার কাছে কি আছে এমন যে আমাকে বলো। তখন গোকু বলে আমার কাছে এত সময় নাই, আমি তাড়াতাড়ি এই ফাইটটা শেষ করে এখান থেকে লিভ করবো। গিনিউ এটা শুনে হাসার বলে তুমি এখান থেকে সোজা হসপিটালে যাবে আর নয়তো কবরে। আর তাছাড়া আমি আমার রিয়েল ফাইটিং পাওয়ার এখনো লোক আসছি, আমি অন্যদের মতো এত দুর্বল নাই। গোকু এটা শুনে তো অবাক হয়ে যায়। জেসকে দেখো বলতেছিল ক্যাপ্টেন গিনু এই শালা তো এখন অন্য মস্ক আছে, একে শেষ করে দিন এখনই। আর মনে মনে ভাবে ক্যাপ্টেন গিনুর কাছে এই 60,000 পাওয়ার কোনো ব্যাপারই না। ক্যাপ্টেন গিনুকে এবার নিজেরা পাওয়ার বাড়াতে শুরু করে আর বড় একটা এনার্জি ব্লাস্ট মেরে দেয়। গোকু তো এটা দেখে ঘাবড়ে গেছিল, ও পালানোর চেষ্টা করে কিন্তু মনে হচ্ছিল এখানে কিন্তু এই এনার্জি বলে ধামাকায় ফেসে যায় আর ওখানে একটা বিশাল লেভেলের এনার্জি ব্লাস্ট হয়। সিন শিফট হয়, আমরা বুলমাকে দেখি। ও বলতেছিল আমি যদি জিনিয়াস হয়ে থাকি তাহলে আমাকে কোনো রাস্তা বের করতে হবে, আর মনে হচ্ছে ওরা আমাকে ভুলে গেছে একদম। তখন একটা ভূমিকম্প হয়, আসলে এটা গোকুর ওখানে যে ব্লাস্ট হয়েছে ওটার কারণে হয়েছিল, যাই কারণে বুলমা নিচে পড়ে যায়। এই কারণে রাডারটা চালু হয়েছে আর বুলমা দেখতে পাই যে 7টা ড্রাগন বলই এক জায়গাতে আছে। ও বলে এইটাই তো সুযোগ, আমাকে গিয়ে এখন ড্রাগন বলগুলোকে কালেক্ট করতে হবে। এই বলে বাইরে এসে ক্যাপসুল থেকে একটা মোটরসাইকেল বের করে আর মোটরসাইকেলে ওটা চিন্তা করতে থাকে আমাকে শুধু ড্রাগনের কাছে উইশ করতে হবে আমাকে যেন পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হোক। এই বলে ও মোটরসাইকেল নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। ক্যাপ্টেন গিনু আর জেসকে দেখে ওরা তো খুবই খুশি হয়ে গেছে, কারণ গোকু এখানে শেষ। দর্শলে আমরা দেখতে পাই যেখানে ব্লাস্ট হয়েছিল ওখানে একটা বড় গর্ত হয়ে গেছে। জেস তো গিনুর প্রশংসা করছিল আর গিনু খুশি হচ্ছিল। তখন আমরা দেখি গোকু ক্যাপ্টেন গিনুর পিছনে এসে ওর উপর একটা কিক মারার চেষ্টা করে, কিন্তু গিনু এটাকে ডস করে ফেলে আর উল্টো গোকুর উপরে কিক মারে। তবে গোকু এটা ডস করে ক্যাপ্টেন গিনুর উপরে এক এলবো মারে আর ওদের মধ্যে আবারও মারামারি শুরু হয়ে যায়। মনে হচ্ছিল দুইজন সমানে সমান লড়াই করছে। তখনই গোকু ক্যাপ্টেন গিনুকে কিক মেরে নদীতে ফেলে দেয়, কিন্তু আমাদের যে ক্যাপ্টেন গিনু নদীর মধ্যে এক ঝড় তুলে বাইরে বেরিয়ে আসে। গোকু তখন ফুল স্পিডে ক্যাপ্টেন গিনুকে পার করে চলে যায়, যেটা দেখে ক্যাপ্টেন গিনু বলে এই তো দেখছি আমার থেকে অনেক বেশি ফাস্ট। জেসকে দেখি তখনই ও গোকুর উপরে একটা এনার্জি ব্লাস্ট করে, যার কারণে গোকুর মন অন্যদিকে সরে গেলে ক্যাপ্টেন গিনু ওকে পিছন থেকে ধরে ফেলে। জেস হাসতে হাসতে বলে ক্যাপ্টেন গিনু আমরা করে দেখাইছি। গোকু তো ক্যাপ্টেন গিনুর হাত থেকে ছুটতেই পারছিল না। জেস বলে ক্যাপ্টেন গিনু আমি আমার কাজ করছি, এবার আপনার পালা সেই ব্লো মারা। গোকু অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবে লাভ হচ্ছিল না, কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে ক্যাপ্টেন গিনু নিজে গোকুকে ছেড়ে দেয়। যেটা দেখি গোকুর সাথে সাথে জেস অবাক ছিল। জেস সরে ক্যাপ্টেন গিনু আপনি এটা কেন করলে? তখনই দেখে ক্যাপ্টেন গিনু জেসের উপর একটা এনার্জি ব্লাস্ট মারে, তবে ওইটা নিচে গিয়ে ফাটে। তুই কোন সাহসে আমার ফাইটের মধ্যে ইন্টারফেয়ার করলি? এইটা হচ্ছে আমার ফাইট, আর একবার যদি করছো তাহলে এই এনার্জি ব্লাস্টটা এরপরে বা তোর উপরে ফাটবে। মানে এখানে ক্যাপ্টেন গিনু ফেয়ার ফাইট করতে যাচ্ছিল, কারো সাহায্য নিয়ে ফাইটে জিততে যাচ্ছিল না। ও চাইলে এখানে গোকুকে শেষ করে দিতে পারতো কিন্তু করেনি। ওইবার গোকুকে বলে আমি জানি তুই নিজে আসল পাওয়ার লোকাচ্ছিস, যেটা কিনা তুই ফ্রিজের সামনে ব্যবহার করার চিন্তা ভাবনা করে রাখছিস। তো এখন তাড়াতাড়ি নিজের আসল পাওয়ার বের কর, তাহলে আমি বুঝতে পারবো তুই আমার ওর দিয়ে অপোনেন্ট কিনা, আর আমি ভালোভাবে ফাইট করতে পারবো তখন। তো দেরি কিসের, তাড়াতাড়ি কর। গোকু বলে অবশ্যই অবশ্যই আমি তা দেখাবো। এই বলে গোকু নিজের পাওয়ার অফ করতে শুরু করে আর এর সাথে নিজের কায়াকেন ব্যবহার করে। ক্যাপ্টেন গিনু নিজের স্কাউটারে ওর পাওয়ার দেখতেছিল, তখন হঠাৎ করে ও ঘাবড়ে যায়। আমাদের এই গোকুর পাওয়ার এখনো বেড়েই যাচ্ছে। যে যায় ক্যাপ্টেন গিনু দুজনেই ভয়ে কাঁপতেছিল। ক্যাপ্টেন গিনু ঘাবড়ে যায় আর বলে ওর পাওয়ার 90,000 পার হয়ে গেছে, কিন্তু তারপরে এখনো বাড়তেছেই। এরম করতে করতে এই পাওয়ার 108, 109, 110 পার হয়ে যায়, যেটা থেকে এবার ক্যাপ্টেন গিনু ভয় বলতে থাকে এইবার তো থামা অনেক হয়েছে। কিন্তু গোকু তো থামার নামই নিচ্ছিল না, ও নিজের পাওয়ার বাড়িয়ে যাচ্ছিল, যে কারণে গিনুর আফসোস হতে গোকুর পাওয়ার বেড়ে 1,17,000 চলে যায়। যেটা থেকে জেস বলে ক্যাপ্টেন গিনুর ব্যাটেল পাওয়ার 1,20,000, আর অল্প হলেই তো ক্যাপ্টেন গিনুকে ধরে ফেলবে। কিন্তু আমরা দেখি গোকুর পাওয়ার পার হয়ে 1,30,000 হয়ে যায়, কিন্তু তারপরে ও থামার নাম নিচ্ছিলই না। যেটা দেখি ক্যাপ্টেন গিনু পাগলের মতো ব্যবহার করতে শুরু করে দেয়, কোথাও এখানে নিজেকে মারতেছিল তো কোথাও ওখানে। গোকুর পাওয়ার বেড়ে 1,50,000 পার হয়ে যায়। তখন ক্যাপ্টেন গিনু একটা মাটির খণ্ড তুলে গোকুর দিকে মারে আর জেসের পিছনে গিয়ে পালায়, কিন্তু আমাদের গেম ওই মাটিটা গোকুর গায়ে লাগেই না। ক্যাপ্টেন গিনু এবার অনেকগুলো এনার্জি বল মারে, কিন্তু ওগুলো ব্যাক করে ওদের দিকে ঘুরে আসতে লাগলে ওরা ওটাকে ডস করে। এটা থেকে জেস বলে ক্যাপ্টেন গিনু আমাদের এখান থেকে চলে গিয়ে ফ্রিজার কাছে চলে যাওয়া উচিত। যেটা শুনে ক্যাপ্টেন গিনু ওকে ধমক দেয়। গোকু আবার ওর পাওয়ার বাড়াতে শুরু করে। যেই পাওয়ার মেপে ক্যাপ্টেন গিনু বলে তাহলে এইটা হলো তোমার আসল পাওয়ার 1,80,000। জেস বলে স্যার আমাদের এখনই পালাতে হবে, না হলে ও আমাদেরকে শেষ করে দিবে। গোকু বলে আমি তোমাদেরকে মারবো না যদি তোমরা আমার কাছে মাপ চেয়ে এখান থেকে চলে যাও। গিনু কাঁপতে কাঁপতে বলে কি আমরা মাপ চাইবো? কিন্তু আমরা হলাম গিনু ফোর্স, আমরা কারোর থেকে মাপ চাই না। তবে আজ পর্যন্ত তোমার মতো কারোর সাথে আমরা লড়িনি। এই কথাগুলো বলতে বলতে ওর গা দিয়ে ঘাম ছুটে পড়ছিল। এইদিকে আমরা বুলমাকে দেখি ও ওই গ্রামে চলে আসে যে গ্রামের ভিজিটার ডিস্ট্রাকশন চালাইছিল আর ওখানকার নামিকান্দে মারছিল। ওই গ্রামের অবস্থা দেখে তো বুলমু বলে কেউ কিভাবে এই নামিকান্দে এইভাবে মারতে পারে, কারণ ভিজিটা ওখানে সবাইকে খুব খারাপ ভাবে মারছিল। ওই এবার বলে গোকু তাড়াতাড়ি করো, আমাদের তোমার দরকার। আমরা গ্রুপ প্লেসে দেখি ওখানে ডেন্ডে জানায় যে নেল ফেরত আসতেছে। গুরু প্রথমে বিশ্বাস করতে পারছিল না, বুঝতে পারছিল না। তখন নেল এসে জানায় যে গুরু আমি চলে আসছি। গুরু বলে নেল তুমি কেন ফেরত চলে আসলে? আমি তোমাকে না ওই পৃথিবীর মানুষদেরকে হেল্প করতে পাঠাইছিলাম।
কিন্তু নেল জানায় যে সে গুরুর পাশে থাকতে চায় এই সময়টা। গুরু বলে এটা করে কোনো লাভ হবে না। তো নেল জানায় আমি মরার আগ পর্যন্ত আপনার পাশেই থাকতে চাই। এদিকে আমরা ক্রিলেন আর গহনকে দেখে ওরা ওদের ডেরাতে চলে যায়, যেখানে গিয়ে ওরা বুলমাকে আর পায় না। ওরা ওখানে গাড়ির টায়ারের সাপ দেখতে আর বোঝা যায় যে বুলমা কোথায় বেরিয়ে পড়েছে। ওরা এখানে আসলে আসছিল ড্রাগন রাইডার নেওয়ার জন্য, যাতে ওরা ড্রাগন বলগুলোকে খুঁজে বের করতে পারে, কিন্তু বুলমা ওটা সাথে নিয়ে গেছে। তাই ওরা ওখান থেকে বেরিয়ে পড়ে। এবার ফ্রিজাকে দেখে ও ঝড়ের গতিতে আগাচ্ছিল আর ও একদম গুরুর পাশাদের কাছে চলে আসছিল। ফ্রিজার পাওয়ার সেন্স করতে পেরে নেল ডেন্ডেকে বলে, ডেন্ডে তোমার এখন যাওয়া উচিত, তুমি একমাত্র ওই পৃথিবীর মানুষদেরকে হেল্প করতে পারবে। তখনই গুরু ডেন্ডেকে ডাক দেয় আর ডেন্ডের ভিতরে থাকা ওই পাওয়ার গুলোকে আনলক করে দেয়। ডেন্ডে তো বিশ্বাস করতে পারছিল না ওর ভিতরে লোকানো পাওয়ার আছে। গুরু বলে দেয় এই পাওয়ার দেখে ভয় পেও না, এটা সবসময় তোমার ভিতরে এক্সিস্ট করতো, আমি শুধু এগুলোকে আনলক করে দিছি। ডেন্ডে এবার গুরুকে বিদায় জানিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে গোহানদেরকে ওই পাসওয়ার্ড জানানোর জন্য। গুরু দোয়া করে দেয় যেন ডেন্ডে ঠিক মতো পৌঁছে যায়, ওর সাথে ফ্রিজ যেন দেখা না হয়। এই দিয়ে গিনু গোকে দেখে বলে তুমি কোনো অর্ডিনারি সাইয়ান নও, তুমি হলে সুপার সাইয়ান। গোকু বলে তোমরা আমাকে যা বলার বলো, কিন্তু আউটকাম ঠিকই থাকবে। জেস বলে এই কারণে লর্ড ফ্রিজার প্ল্যানেট ভেজিটাকে ডিস্ট্রয় করে দিয়েছিল যাতে সুপার সাইয়ান পয়দা হতে না পারে। গিনু তো নিজের মাথা ধরে সাপ্রাসছিল আর বলছিল আমার সাথে কেন এরকম হইলো। জেস ক্যাপ্টেন গিনুকে মোটিভেট করার চেষ্টা করে। তখন গোকু বলে আমার অফার এখনো সেমই থাকবে, তোমরা আমার কাছে মাপ চেয়ে এখান দিয়ে চলে যেতে পারবে, আর কথা দিতে হবে তোমরা সামনে যেন এগুলো না করো। তবে তোমরা যদি আমার সাথে লড়াই চিন্তা করো তাহলে এটা তোমাদের চয়েস। ক্যাপ্টেন গিনু বলে তুমি কি সত্যি বলছো? গোকু বলে হ্যাঁ, আমি জানি তোমরা ফ্রিজার শিকার হয়েছো, তোমরা ওর ভয়ে মানুষদেরকে মারতে, এটা তোমাদের কখনো ইচ্ছাই ছিল না। গোকুর কথাগুলো শুনে ক্যাপ্টেন গিনু মনে মনে ভাবে মনে হচ্ছে এখানে কোনো একটা ঝামেলা আছে। আমি তো জানতাম সুপার সাইয়ান একটা কিলিং মেশিন, কিন্তু এই মানুষটাকে দেখে তো ওরকম মনে হচ্ছে না, তার মানে এরও কোনো উইকনেস আছে। আমি যদি এর সবচেয়ে বড় উইকনেসটা বের করতে পারি তাহলেই কাম হয়ে যাবে। ক্যাপ্টেন গিনু এবার বলতে শুরু করে আমি জানতাম যে তুমি একটা বাঘ, কিন্তু তোমার এতে দেখে মনে হচ্ছে পুশি ক্যাট, তুমি কখনো একটা পোকাও মারতে পারবা না। ফ্রিজারকে দেখে ও খুব খুশি ছিল কারণ ও একদম পৌঁছে গেছে। তখন ওর সামনে যে ডেন্ডে চলে যায়, ওরা দুজনকে দেখে, কিন্তু ফ্রিজার ডেন্ডেকে যেতে দেয় আর বলে এর দিয়ে কোনো কামই হবে না, তাই এর পেছনে সময় নষ্ট করার দরকার নেই। গুরু প্যালেসে নেল জানায় ইভিল ওই শক্তি আমাদের এখানে চলে আসছে। ফ্রিজার প্ল্যানেটের সামনে এসে দাঁড়ায় আর বলে হ্যালো, কেউ কি বাড়িতে আছো? তখনই নীল বাইরে বেরিয়ে আসে আর বলে আমি আসি, তো ওয়েলকাম ফ্রেন্ড। ফ্রিজা তখন বলে আমি এখানকার ভিজিটার, আমি তোমার প্ল্যানেটে এসে 7টা ড্রাগন বলই পেয়ে গেছি, তো আমাকে বলো এই ড্রাগন বলের পিছনে কি লেজেন্ড লুকিয়ে আসা আর এটার কাহিনী সম্পর্কেও বলো। কিন্তু সমস্যা হলো এই ড্রাগন বলগুলো কাজ করছে না, তা আমাকে ভালো আমেরিকানের মতো এই পাসওয়ার্ডটা বলো। নেই বলে ভিতরে যিনি আছেন উনি তোমাকে বলতে পারে সেটার পাসওয়ার্ডের ব্যাপারে, আমি না। তখন ফ্রিজার স্কাউটারে 3টা পাওয়ার লেভেল শো হয় আর ও দেখতে পাই যে 3জন ন্যামিক্যান এদিকে আসছে। নীল তো মনে মনে বলছিল তোমরা ফিরে যাও, কিন্তু আমরা দেখি যে ওই ফাইটাররা ওখানে এসে বসায়। ফ্রিজা একটু আগে বলছিল এইটা তো ফেয়ার না, 4 জনের সাথে একজন ফাইট করবে। ওই ন্যামিক্যানরা বলছিল আমরা একে সামনে নিতে পারবো, আর নীল তুমি কি একা সব গ্লোরি নিতে যাচ্ছিলে? এখন এই শয়তানটা আমাদের, আমরা একে দেখে নেব। ফ্রিজা তখন হাসে আর ওদের পাওয়ার লেভেল চেক করে আর জানতে পারে সবগুলো ন্যামিক্যানের পর 10,000-এর ভিতরেই। ফ্রিজা বলে তোমাদের সাথে খেলতে খুবই ভালো লাগবে। ওই 3জন ন্যামিক্যান তখন রেগে গিয়ে ফ্রিজার উপরে একে একে অ্যাটাক করতে যায়। ফ্রিজা তখন ওর মুখ দিয়ে একটা শক ওয়েভের বাতাস ছাড়ে, যার কারণে ওখানে একটা টর্নেডো হয়ে ওই ন্যামিক্যানরা ওখানে উড়ে চলে যায়। আর তখনই ফ্রিজা ওর লেজার অ্যাটাক ইউজ করে ওদের উপরে, আর যার কারণে ওখানে একটা ধামাকা হয়। ফ্রিজা একজনকে ধরে ফেলে আর বলে তুই কি জানিস পাসওয়ার্ড কোনটা? তাহলে আমাকে তাড়াতাড়ি বল। এই বলে ওই ন্যামিক্যানের গলা চাপতে থাকে। ন্যামিক্যানটা বলে না আমি জানি না। ফ্রিজা বলে আমি কিছু শুনতে পাচ্ছি না, মনে হচ্ছে তোকে ছেড়ে দেওয়া লাগবে। এই বলে ছেড়ে দেয়। নেল ওই ন্যামিক্যানকে পাশাতে যাচ্ছিল, তখন ফ্রিজা লেজার অ্যাটাক দিয়ে ওকে শেষ করে দেয়। ফ্রিজা এবার নেলের সামনে আসে আর বলে তো এবার আমাকে বলো পাসওয়ার্ড, আর না হলে আমি তোমার ফ্রেন্ডের মুখ থেকে বের করে নিতে পারবো। নেল বলে আমার ফ্রেন্ড অনেক বয়স হয়ে গেছে আর তুমি ওনাকে কখনোই হার্ম করতে পারো না। একবার ভাব উনি যদি মারা যায় তাহলে সব ড্রাগন বলগুলো গায়েব হয়ে যাবে আর তুমি তোমার উইশ পূরণ করতে পারবে না, কারণ উনি এই ড্রাগন বলগুলোকে ক্রিয়েট করছিলেন। আর তাছাড়া তিনি সারা জীবন মানুষদেরকে হেল্প করতে, বলতে পারো আমাদের প্ল্যানেটে একটা প্রফিট। ফ্রিজা বলে ও হোলি ম্যান, তাহলে আমার ওনার সাথে পরিচিত হওয়া লাগবে, কারণ আমি ইউনিভার্সের সবাইকে ভয় দেখিয়ে বেড়াই। এই বলে ওর চোখ দিয়ে লেজার দিয়ে ওখানকার জানলা ভেঙে দেয় আর উড়ে ঘোর সামনে এসে বলে হ্যালো দেয়ার, নাইস টু মিট ইউ। ও আপনি কি কনভারসেশনের মোডে নেই নাকি? আমি কি আপনার বাড়ি ভেঙে দিলাম এই জন্য কথা বলছেন না? আচ্ছা যাই হোক, যখন তোমার ফ্রেন্ড কষ্টে থাকবে তখন নিশ্চয়ই কথা বলবে। তখন গুরু বলে তুমি যদি ওর সাথে ফাইট করো তাহলে তুমি কখনোই জিততে পারবে না, কারণ ওকে এনশিয়েন্ট ওয়েতে ফাইট করা শেখানো হয়েছে, ও অনেক বেশি পাওয়ারফুল আর ও নিজে সবসময় লেভেল আনলক করে আর তোমার মতো ডার্কনেসদেরকে খতম করতে পারে। গুরু এইসব কথা শুনে তো ফ্রিজে রাগ হতে শুরু করে আর বলে নিজের মুখ বন্ধ রাখ। আমরা দেখি গুরু টেলিপ্যাথির মাধ্যমে নেলকে বলে নেল আমাকে মাফ করো, কিন্তু তোমাকে ওই পৃথিবীবাসীর জন্য যতটা সম্ভব সময় বের করতে হবে যাতে ডেন্ডে ওদের কাছে পৌঁছে যায়। ফ্রিজে আবার বলে অনেক হয়েছে, আমাকে ওই পাসওয়ার্ডটা বলুন, না হলে আমি সবাইকে শেষ করে দেবো। এই দিয়ে গিনুকে খুশি দেখে জিজ বলে এইটাই তো আমাদের ক্যাপ্টেন, যে কিনা সবসময় খুশ মেজাজে থাকে। গিনুকে দেখে ও বলে আমরা হলাম গিনু ফোর্স, আমাদের কাজই হলো মানুষদেরকে খুন করা, আমরা এগুলো প্রফেশনালি করে থাকি, কিন্তু তুমি এমন না, তুমি মানুষদেরকে মারো না, তাই তুমিও কখনো
কখনো আমাদেরকে হারাতে পারবে না, এই বলে হাসতে থাকে। ফ্রিজাকে দেখে ও হাসতেছিল আর বলছিল, হেই নীল, তুমি এটা আবার বলো না যে তুমি আমাকে হার্ম করতে পারবে, আমি তো তোমাকে স্মার্ট ভাবছিলাম। এইবার ও গুরুকে জিজ্ঞেস করে, বাই দ্য ওয়ে গুরু, তোমার নীলকে হারালে তো পাসওয়ার্ড পাবো তাই না? আমি তোমাকে একটা অফার দিচ্ছি, আমি ড্রাগন বলের বদলে ওকে ছেড়ে দেবো, তো এটা আপনার হাতে আছে, আপনি ওকে বাঁচাবেন কি বাঁচাবেন না। গুরু কিছু না বলে ফ্রিজ এবার নীলের দিকে ঘুরে আরো বলে, তোমার কি শেষ কোনো ইচ্ছা আছে মরার আগে? নীলের তো খুবই রাগ হচ্ছিল, তখন ও নিজের রাগকে কন্ট্রোল করে বলে, এখানে না, এখানে আমরা ফাইট করতে পারি না, ফাইট করলে গরুর সমস্যা হবে, তুমি তো দেখতে পাচ্ছ ওনার কাছে বেশি টাইম নেই, তাই উনি যদি কোনোভাবে মারা যায় তাহলে ড্রাগন বলে চলে যাবে। এইবার ওরা বেরিয়ে পড়ে ফাইট করার জন্য দূরে কোথাও। তারপর গুরুকে দেখে উনি বলেন, আমাকে ক্ষমা করো নীল, কিন্তু তোমাকে যতটা টাইম সম্ভব বের করতে হবে ওই পৃথিবীবাসীর জন্য, কারণ ওরাই শেষ একমাত্র আশা আমাদের ফ্রিজার হাত থেকে এই ইউনিভার্সকে বাঁচানোর জন্য। এই দিকে ক্যাপ্টেন গিনু খিলখিল করে হেসে যাচ্ছিল। গো তো কিছু বুঝতে পারছিল না যে কি জন্য ক্যাপ্টেন গিনু হাসছে। তখনই ক্যাপ্টেন গিনু একটা লেজার বিম শুট করলে গোকু ওটাকে ডিফ্লেক্ট করে দেয়। এটা দেখে ক্যাপ্টেন গিনু বলে, আমি আজ পর্যন্ত কাউকে এত কুল দেখি নাই। গোকু ওকে আবারও চলে যেতে বলে, কিন্তু ক্যাপ্টেন গিনু বারবার গোকুর উপর হামলা করতে থাকে। গোকু শুধুমাত্র এখানে ব্লক করছিল, যেটা থেকে ক্যাপ্টেন গিনু বলে, দেখলে আমি বলছিলাম তুমি কাউকে মারতে পারো না। এই গিনু আবার গোকুর উপরে লেজার বিম শুট করতে শুরু করে, তবে গোকু আগের মতন সেই স্পিডে ওগুলোকে ডস করছিল। মনে হচ্ছিল ওই অ্যাটাকগুলো ওর ভিতর দিয়ে বের হয়ে যাচ্ছে। তখন ওখানে ধোয়া তৈরি হয় আর গিনু কয়েকটা বড় বড় এনার্জি ব্লাস্ট করে, তবে আমরা দেখি ওগুলো গোকুকে হিট করলে ওর কিছুই হয়নি, ও একদম স্টিল দাঁড়িয়ে আছে ওখানে। তবে আমরা ক্যাপ্টেন গিনুকে একদম নিশ্চিন্ত দেখি, ও নিজে স্কাউটার খুলে জেসকে দিয়ে দেয় আর কিছু একটা প্ল্যান বানিয়ে নিজের হাতে এনার্জি জমা করতে শুরু করে। এই দিকে দেখি নীল ফ্রিজাকে অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ফ্রিজা তো এটাতে বিরক্ত হয়ে বলে, অনেক হয়েছে, আমরা অনেক দূরে চলে আসছি, এখানে ফাইট করো। নীল বাধ্য হয়ে নিচে নেমে আসে, কারণ ওর কাছে তার কোনো উপায় নেই, আর প্রস্তুত হয়ে যায় ফ্রিজার সাথে ফাইট করার জন্য। ফ্রিজা বলে, তোমার তো আমার সাথে জিতার কোনো চান্সই নাই, কিন্তু নীল ওর পাওয়ার বাড়াতে শুরু করে আর ওর আশপাশে বাবলের মতো এনার্জি জমা হতে থাকে। নীল ওর ফুল পাওয়ার রিলিজ করে। এটা থেকে ফ্রিজা বলে, যাক খারাপ না, কিন্তু তারপর আমি তোমার থেকে 5000 গুণ স্ট্রং, আর এই ফাইটটা যেন ফেয়ার হয় এই জন্য আমি সবকিছু করব। এই যে আমার বাম হাতটা দেখছো, এটাই যথেষ্ট তোমার জন্য, আমি কথা দিচ্ছি আমি শুধুমাত্র তোমার সাথে লড়াই এই বাম হাতটা ইউজ করব, আর অন্য হাতটাকে আমার পিছনেই রাখবো। তো রোজ তোজ তৈরি হয়ে গেছে, এবার চলো ফাইট শুরু করি। নীল তো নিজের বেদুতি শুনে অনেক ক্ষেপে যায় আর ফ্রিজের উপরে হ্যান্ড চপ অ্যাটাক করে, তবে আমরা দেখি ফ্রিজা ওখান থেকে এক চুলও নড়ে না। তোমাদেরকে বলে দিই, নেমিক্যানদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ওয়ারিয়ার এই নীলই, এমনকি পিকোলোর থেকেও বেশি পাওয়ারফুল। যেহেতু ফ্রিজা বলছিল ও শুধুমাত্র ওর বাম হাত ইউজ করবে, এই জন্য ওর বাম হাত ব্যবহার করে নীলে হাতটাকে ছিঁড়ে ফেলে, যার কারণে নীল ব্যথায় চিল্লাতে শুরু করে দেয়। ফ্রিজা বলে, কি তোমার কি ব্যথা লাগছে? এই নাও তোমার হাতটা নাও, জোড়া লাগাই নাও, মনে হচ্ছে না তুমি আমার সাথে জিতবে, তাই আমি এখন গরুর কাছে ফেরত গিয়ে পাসওয়ার্ড জেনে নেব। নীলকে দেখে ও আবার ওর হাত গজায় নেয়, যেটা আমরা পিকোলোর বেলা তো দেখছিলাম। নীলে রিজেনারেশন পাওয়ার দেখে ফ্রিজা বলে, বাহ এইটা তো খুব ভালো, আমার এটাকে কপি করে নেওয়া উচিত যদি এটা কোনো সময় কাজে লাগে। ফ্রিজা বলে, সবাই এতক্ষণে স্যারেন্ডার করে দিয়েছে, তো তোমারও করে দেওয়া উচিত। এইদিকে আমরা বুলমাকে দেখি, ওর পিছনে একটা পাখিওয়ালা ডাইনোসর পড়ে গেছিল, ও সামনে গুহা দেখে ওখানে ঢুকতে যাবে, তখনই দেখে যে ওখানেও একটা ডাইনোসর, যার কারণে ও নিজে জেট ব্যাগ ক্র্যাশ করে ফেলে আর সোজা উল্টে গিয়ে ওই পাখিওয়ালা ডাইনোসরের গায়ের উপরে পড়ে। বেচারি তখন চিল্লে চিল্লে ওখান থেকে লাভ দেয়, তবে নিচে ছিল আরো একটা ডাইনোসর দাঁড়ায়, কিন্তু অদ্ভুত কেউ একজন ওই ডাইনোসরটাকে মেরে দেয়, যার কারণে বুলমা ওখানে বেঁচে যায়। আর ও এসে দাঁড়াতে বুলমা তো ভয়ে চিৎকার করতে শুরু করে। আমরা দেখি এটা ক্রিলেন ছিল। বুলমা না দেখে ওর দিকে ধুমাধুম মাটি ছুটতে থাকে, ও চোখ খুলে দেখে ওর সামনে গুহান আর ক্রিলেন দাঁড়িয়ে। বেচারের ক্রিলেনের মুখ তো মাটি দিয়ে ভরে দিয়েছিল বুলমা। ও এবার সেই খেপে যায়, ওদের উপর চিল্লাতে শুরু করে, তোমরা আমাকে ফেলে থুয়ে কোথায় চলে গেছিলে? আমি একা কত বিপদে ছিলাম জানো তোমরা? ক্রিলেন বলে, আমরা তোমাকে ইগনোর করছিলাম না, আমরা একটু বিজি ছিলাম, আমাদের এখন ড্রাগন বল ফেরত নিয়ে আসতে হবে। বুলমা তো ওদের উপরে ঝাড়ে নিতে শুরু করে, তখন গুহান বুলমার পকেট থেকে ড্রাগন রাইডারটা বের করে ফেলে আর আবার ওখান থেকে চলে যেতে শুরু করে। বুলমা বলে, আরে তোমরা কোথায় যাচ্ছ আমাকে একলা ফেলে? গুহান আর ক্রিলেন বলে, আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো, তুমি ক্যাম্প সাইডের ওখানে দাঁড়াও। বুলমা আবারও চিল্লাতে শুরু করলে। গুহান তখন বলে, ও আর একটা কথা, বাবাকে আমরা দেখছি। গোকে এনে চলে আসে দেখে বুলমা খুশি হয়ে যায় আর বলে, গোকে আমার কথা জিজ্ঞেস করছে। এইবার গুহান আর ক্রিলেন ওখান থেকে চলে যায়। বুলমা চিন্তা করতে থাকে, গোকে আমি লাস্ট কবে দেখছিলাম, আর এতদিনে তো ও অনেক হ্যান্ডসামও হয়ে গেছে, আর ভাবতে থাকে ওর যদি ইয়ামচার সাথে দেখা না হতো তাহলে গোকুর সাথে ওর সেটিং হয়ে যেত। এই দিয়ে ক্যাপ্টেন গিনু নিজের হাতে এনার্জি জমিয়ে নিজের বুকে মেরে দেয়, যার কারণে ওখানে বড় একটা ক্ষত হয়ে যায়। গোকু তো বুঝতেই পারছিল না ক্যাপ্টেন গিনু নিজেকে কেন হার্ম করছে, কিন্তু গিনু হাসতেছিল আর বলছিল, এখন আমি তোমাকে দেখাবো গিনি ফোর্সের আসল পাওয়ার, আর কিছু একটা করতে শুরু করে দেয়, যেটা দেখে তো জেস খুশি হয়ে যায়। গোকু ভাবছিল এই গিনু আবার কি করতে যাচ্ছে, তখনই গিনু কিছু একটা করে আর দুজনের আত্মায় বেরিয়ে আসে আর একজন আরেকজনের বডি এক্সচেঞ্জ হয়ে যায়। গোকুর বডিতে গিনুর আত্মা চলে আসে আর গোকুর আত্মা গিনুর বডিতে। গিনুর বডিতে থাকা গোকু বলে, তুমি কি করছো আমার সাথে? গিনু বলে, আমি বডি চেঞ্জ করে ফেলেছি। এবার গোকুর বডিতে থাকা গিনু জেসের থেকে স্কাউটার নিয়ে ওর সাথে ওখান থেকে চলে যায়, যেহেতু গিনু নিজের বডিকে আগে হার্ম করে রেখেছিল, যার কারণে গিনুর বডিতে থাকা গোকু এখানে অসহায় হয়ে পড়ে। ও চিন্তা করছিল গুহানার ক্রিনকে ওকে এটা জানাতেই হবে, কিন্তু ও উঠতে গিয়ে ও নিচে ধপাস করে পড়ে যায়, কিন্তু তারপরেও কষ্ট করে সামনে আগায়।
এইদিকে আমরা ফ্রিজা স্পেসশিপের ওখানে দেখি ভিটা ওখানে চলে আসছিল আর দেখে ওখানে ফ্রিজা নেই আর ওখানে যত ফ্রিজা সোলজার ছিল ওদেরকে এক এক করে শেষ করতে শুরু করে আর বাইরে ফ্রিজে যতগুলো সোলজার পাহারা দিছিল ওদেরকে শেষ করে স্পেসশিপের ভিতরে ঢুকে পড়ে। ওকে দেখে তো ভিতরে থাকা সোলজারটা খুব ভয়ে ছিল। ফ্রিজা এবার সরাসরি ফ্রিজার চেম্বারে চলে যায় কিন্তু ওখানে ড্রাগন বল ছিল না। ও ওদের সবাইকে জিজ্ঞাসা করে কিন্তু কোনো সোলজার সাহস পাচ্ছিল না ওকে বলার, যার কারণে ভিটা ওদেরকে ব্রুটালি মেরে দেয়। এই দিয়ে গোকুর বডি পেয়ে তো ক্যাপ্টেন গিনু সেই খুশি ছিল আর ও গোকু ও তো কষ্টে কষ্টে এগোচ্ছিল গোহান আর ক্রিনকে সাবধান করার জন্য। ভেজিটা এবার ফ্রেশ হয়ে নেয় আর নতুন আর্মার পরে রেডি হচ্ছিল। ফ্রিজা স্পেসশিপের ওখানে গোহান আর ক্রিনও পৌঁছে দেয় ড্রাগন রাইডারের সাহায্যে আর ওদের দুজনের কি ভেজিটা সেন্স করতে পেরে যায় আর বলে ওরা একবার ড্রাগন বল খুঁজে বের করুক তারপর আমি ওদের থেকে সিরিয়ে নেব। গোহান ক্রিনকে বলে ড্রাগন বলের লোকেশন অনুযায়ী ওটা স্পেসশিপের বাইরে আছে। রাডারের লোকেশন ফলো করে ওরা ওই জায়গাতে চলে যায় যে জায়গাতে ড্রাগন বলগুলোকে পুঁতে রাখা হয়েছিল। এবার ওরা দুজন মিলে ওই জায়গাটা খুঁজতে শুরু করে আর ওই স্পেসশিপের আড়াল থেকে লুকিয়ে ভেজিটা ওদেরকে দেখছিল। ফাইনালি ওরা 7টা ড্রাগন বলই পেয়ে যায়। ভেজিটাও তো খুশি হচ্ছিল আর বলতেছিল যাক তোরা আমার জন্য আমার স্বপ্ন পূরণ করে দিচ্ছিস, আমার ইমমর্টাল হওয়ার স্বপ্ন আর বেশি দূরে নেই। ওরা দুজন তো খুশিতে সে আনন্দই করছিল। ভেজিটা বলছিল তাড়াতাড়ি তোর পাসওয়ার্ড বল, তাড়াতাড়ি কর। ক্রিন আর গোহান এবার সিরিয়াস হয়ে যায় আর বলে ফাইনালি ড্রাগনকে ডাকার সময় হয়ে গেছে, শ্যানরন বাইরে বেরিয়ে আসো আর আমার উইশ পূরণ করো। এইটা বলে ওরা দুজন খুশি হচ্ছিল। ভেজিটা ভাবছিল কি এবার ড্রাগন এখনো আসছে না কেন। গোহান আর ক্রিনের মুখে হাসি উড়ে যায়। ওরা চিন্তা করতে থাকে ড্রাগন আসছে না কেন। ক্রিন বলে এটা হচ্ছে না, তাহলে কি পাসওয়ার্ড কি ঠিক না। গোহান আর ক্রিন এটা নিয়ে তর্ক করছিল তখনই ভেজিটা আরো 2টা কি সেন্স করতে পারে। কিছুক্ষণের মধ্যে গোহান আর ক্রিন নতুন 2টা কি লেভেল সেন্স করতে পারে। ভেজিটা বলে ওই গিনু ফোর্সে দুজন এখানে আসছে। ক্রিন বলতেছিল যদি ওরা দুজন এখানে এসে থাকে তাহলে নিশ্চয়ই কোনো গড়বড় হয়েছে, এই জন্য ওরা দুজন তাড়াতাড়ি করে পাথরের পিছনে গিয়ে পলায়। এইখানে জেইস আর গোকুর বডিতে থাকা গিনু হাজির হয়। জেইস বলে ক্যাপ্টেন গিনু সবগুলো ড্রাগন বল তো দেখছি বাইরে আছে। গিনু বলে জেইস তোমার কি মনে হয় কে ড্রাগন বলগুলোকে বাইরে বের করে আনছে। তখনই ক্রিন হাসতে হাসতে বাইরে আসে আর বলে হে গোকু এটা আমি। এই বলে ও বাইরে বেরিয়ে আসে। ক্রিন তো মনে করছিল এটা গোকু, এই জন্য বলে দেয় যে আমি আর গোহান এখানে এসে ড্রাগন বলগুলোকে বের করে ফেলছি। ক্যাপ্টেন গিনু গোকুর মতন করে নাটক করে বলে ক্যাপ্টেন গিনু আমার জন্য একটা কম্পিটিশন ছিল কিন্তু ওকে হারাই দিছি, তো ড্রাগন বলগুলোকে তুমি কিভাবে বের করলে। ক্রিন গড় করে সব উগলে দেয় আর বলে আমাদের পাসওয়ার্ড ঠিক না, তুমি কি জানো আসল পাসওয়ার্ড কি। কিন্তু গোকুর বডিতে থাকা গিনু কোনো সাড়া দিচ্ছিল না। বিয়েটাকে দেখে ওরও কিছু সন্দেহ হয়ে গেছিল। গিনু বলে তো চলো ট্রাই করা যাক। এটা শুনে কিরণ বলে গোকু তুমি অদ্ভুত ব্যবহার করছো, তোমার কি কিছু হয়েছে নাকি। আর তাছাড়া তোর পাশে জেস কি করছে, এমনকি স্কাউটারে পড়ছিস, এটা তো আমাদের দরকার হয় না। তখনই পিছন দিয়ে গোহান চিল্লে ওঠে হে ক্রিলেন ও আমার বাবা না, পিছনে তাকাও ও তোমার উপর হামলা করছে। তখনই গিনু ক্রিলেনকে এক চাটি মেরে ফেলে দেয়। তবে ক্রিলেন নিজেকে সামনে ফেলে। ক্রিলেন তো বুঝতেই পারছিল না কি হচ্ছে। গোহান বলে ক্রিলেন ও আমার বাবা না, ওনার বডি ঠিকই কিন্তু আমার মনে হচ্ছে উনি আমার বাবা না। গিনু তখন হাসতে শুরু করে আর বলে আমি বডি চেঞ্জ করে নিয়েছি। যেটি শুনে গোহান আর ক্রিলেনের সাথে সাথে ভেজিটো শক্ট হয়ে যায়। এই বলে ওরা দুজন মিলে আবার ওদের অদ্ভুত সেই ইন্টারাকশন ডান্স করতে শুরু করে দেয়। ক্রিলেন জিজ্ঞেস করে তুমি যদি গোকু না হও তাহলে গোকুর কি হয়েছে। গিনু বলে তো চল 1,80,000 পাওয়ার লেভেলের বডিতে একটু পাওয়ার আপ করা যাক। ক্রিলেন বলে এটা কি আমরা জেন্টলম্যানের মতন মিটাই নিতে পারি, অ্যাটলিস্ট আমাদের শেষ খাবার খাইতে দাও। কিন্তু গিনু ওদের উপর অ্যাটাক করে দেয়। গোহান আর ক্রিলেন গিনু অ্যাটাক গুলোকে ডস করতেছিল। ভেজিটাকে দেখে ও বলে ক্যাপ্টেন গিনু গোকুর বডি পেয়ে গেছে তো কি হয়েছে, এখনো ও গোকুর ফুল পাওয়ার ব্যবহার করতে পারছে না। আর ভেজিটার কথা নয় সেটা আমরা ক্যাপ্টেন গিনু আর গোহান আর ক্রিলেনের ফাইটে দেখতে পাই। তখনই জাইস বলে ক্যাপ্টেন গিনু ওই শালার পর গোকু এখানে আসতেছে। আহত গোকুকে দেখে ও কোনো রকম এখানে চলে আসে। ক্যাপ্টেন গিনুর তো গোকুর উপর হাসতেছিল। তখন গোকু গোহান আর ক্রিলেনকে বলে তোমরা সাবধান থাকো, ক্যাপ্টেন গিনু আমার বডি চেঞ্জ করে নিছে। এইটা শুনে তো ক্রিলেনের মাথা খারাপ হয়ে যায়, এমনকি গোহানেরও হয়। ও চিন্তা করতে থাকে যদি এই বডি এলা গোকুর সাথে থাকে সারা জীবন তাহলে ওর কেমন ফিল হবে, যেটা ভেবে ওর অকওয়ার্ড ফিল হতে শুরু করে। বেচারা গোকু। গোকু গোহানকে বলে গোহান তুমি পারবে এর সাথে ফাইট করতে। যে শুনে ক্যাপ্টেন গিনু হাসার বলে 1,80,000 পাওয়ার লেভেলের বডিকে কে হারাবে। যেটি শুনে গোকু বলে এইটা তোমার চিন্তা ভাবনা, আমি আমার বডিকে যতটা ভালোভাবে জানি ততটা তুমি জানো না। তাই তোমার বডি আর সোল যতক্ষণ না একভাবে কাজ করছে ততক্ষণ তুমি ওই বডির ফুল পাওয়ার কখনোই ব্যবহার করতে পারবে না। ক্যাপ্টেন গিনু এই কথা শুনে বিশ্বাস করে না। ও বলে জেইস তো আমার পাওয়ার লেভেলটা মাপো। এই বলে ভয়ঙ্কর ভাবে ওর পাওয়ার লেভেল বাড়াতে শুরু করে। ওর এরকম পাওয়ার লেভেল বাড়া দেখে তো ভেজিটা শক্ট হয়ে গেছিল আর দুমাদুম ওর পাওয়ার লেভেল বাড়তে থাকে। গিনু নিজের পাওয়ার লেভেল আপ করার পরে জেসকে জিজ্ঞেস করে ওর পাওয়ার লেভেল এখন কত। জেস ওর স্কাউটারে মেপে বলে 23,000। যেটা শুনে সবাই শকের মধ্যে ছিল। ক্যাপ্টেন গিনু তো জেসের কথা প্রথমে খেয়ালই করেনি। ও উল্টো গোহান আর ক্রিলেনকে ধমকি দিতে থাকে। তখনই ও বলে কি মাত্র 23,000 পাওয়ার লেভেল। জেস বলে জি স্যার আপনি আগের থেকে অনেক বেশি উইক হয়ে গেছেন। গোকু শরীরে থাকে গিনু তো বিশ্বাসই হচ্ছিল না। তখন আসল গোকু বলে হ্যাঁ গিনু তোর ঠিক ধরছিস, যতক্ষণ না তুই নিজের মাইন্ড অ্যান্ড বডি দুইটা একসাথে কাজ করাতে পারছিস ততক্ষণ ওই বডির ফুল পাওয়ার কখনোই ব্যবহার করতে পারবি না। তো গোহান আর ক্রিলেন তোমরা এই
দুইজন মিলে গিনুকে হারাতে পারবে? ক্রিলেন গোকুর উপরে হামলা করে আর বলে হ্যাঁ গোকু তো ঠিকই বলতেছে, আমরা ওকে হারাতে পারবো। ক্রিলেন গোহানকে রেডি হতে বলে গিনুর উপরে অ্যাটাক করে দেয়। আর ক্রিলেন মার খেয়ে গোহানের দিকে এগোচ্ছিল, তখন ক্রিলেন চিল্লায় এবার ওকে মারো। কিন্তু যেহেতু এটা ওর বাবার শরীর ছিল, যার কারণে গোহান একটু বাদ দিয়েছিল ওর বাবার বডির উপর হামলা করতে, যার কারণে গিনু ওকে এক ঘুষি মারে। তবে ক্রিলেন এসে গোহানকে ধরে ফেলে আর জিজ্ঞেস করে কি হয়েছে তোমার? তখন গোহান বলে এটা আমার বাবা না হলে বাবার বডি তো, আমি তাই হামলা করতে পারছি না। ক্রিল ওকে বুঝিয়ে দেয় যে এটা তোমার বাবা না। এইবার ওরা দুজন চার্জ হয়ে যায় গোকুর উপরে। দুইজনে মিলে গিনুকে সেরকমই কেলানি দিচ্ছিল। ওদের দুজনে কম্বাইন কিক খেয়ে গিনু গিয়ে সিটকে পড়ে আর আবারও রেগে দেয়। জেস তো বিশ্বাসই করতে পারছিল না এই পুস্কি বাচ্চারা গিনুকে হারাচ্ছে। ক্যাপ্টেন গিনু এবার রেগে গিয়ে জেসকে বলে তুমি কি ওখানে দাঁড়িয়ে থাকবে না আমাকে এসে হেল্প করবে? জেস যাবে তখনই আমরা দেখি ওর পিছনে ভেজিটা চলে আসে। ওকে দেখি গিনু বলে ভেজিটা এখানে কি করছে? তখন ক্রিলেন অ্যাটাক করে দেয়। ওর কাউন্টার হিসেবে গিনু একটা এনার্জি ব্লাস্ট মারে, যেটা কিনা গোহানকে হিট করে। তবে ধস হলে আমরা দেখতে পাই গোহানের কিছুই হয়নি। গিনু তো খুবই মাথা খারাপ হতে থাকে। তখন ক্রিলেন বলে তুমি শোনোনি গোকু কি বলছে? যতক্ষণ না তোমার সোল আর বডি একসাথে কাজ করছে ততক্ষণ তুমি ফুল পাওয়ারে কখনোই লড়তে পারবে না, তাই স্যারেন্ডার করে দাও এখানে। কিন্তু এই ক্যাপ্টেন গিনু খুবই হারামি ছিল। ও বলে কি স্যারেন্ডার করবো? এই বলে ও ক্রিলেন আর গোহানের উপর অ্যাটাক করতে শুরু করে। আমাদের গোকুকে দেখি যে কিনা গিনুর বডিতে ছিল, ওর দাঁড়িয়ে থেকে দেখা ছাড়ার কোনো উপায় ছিল না। এই দিকে ভিজিটার জেস ফাইট করতে শুরু করে দিয়েছিল। তোমাদের তো মনে আছে স্যারেন্ডার মৃত্যুর মুখোমুখি থেকে ফিরে আসলে ওদের পাওয়ার আরো বেড়ে যায়, আর ঠিক তেমনটা ভিজিটার পাওয়ার আগের থেকে বেড়ে গেছে। ও এখানে সরাসরি জেসকে টক্কর দিতে পারছিল। ভিজিটা ফাইট করতে করতে বলে আমি তোদের দুইজনকে ধ্বংস করে দেবো। তখন জেস ওকে উল্টো কথা শোনায়, প্রথমে ফ্রিজার ড্রাগন বল, তারপর গিনি ফোর্সের সাথে, আর এখন আমার সাথে। এই বলে ভিজিটার মুখে এক পাঁচ মারে। তবে আমরা দেখি এই পাঁচ খাওয়ার পর ভিজিটা হাসতে শুরু করে বলে আমি তোমাকে যতটা টাফ ভাবছিলাম তুমি ততটা না। এইবার ও জাইসকে ওর স্কাউটার চেক করতে পারে যাতে ভিজিটা পাওয়ার লেভেল সম্পর্কে জানতে পারে। জাইস প্রথমে বিশ্বাস না করলে স্কাউটার চেক করলে দেখতে পায় ভিজিটা পাওয়ার ওর থেকে বেড়ে গেছে, যার কারণে ওর রাগে ওর স্কাউটারটাই ভেঙে ফেলে ওখানে। ভিজিটা তখন ওকে বলে আমি যখন উইক ছিলাম তখন আমার খুব খারাপ লাগতো, কিন্তু এখন তুই তো আমার থেকে বেশি উইক। রিয়েল সাইয়ানরা কেমন পাওয়ারফুল হয় এখন তুই সেটার স্বাদ পাবি। তো আমি তোর জন্য ওয়েট করছি আমার উপরে অ্যাটাক করার জন্য, কিন্তু তুই তারপরও কিছু করতে পারবি না। এই বলে হাসতে থাকে আর বলে আমি এখন অন্য লেভেলে চলে আসছি। এইটা শুনে জাইস ভাবে ভিজিটা হয়তো সুপার সাইয়ানে চলে গেছে। ভিজিটা বলে হ্যাঁ তুই কখনো সুপার সাইয়ানকে কখনো হারাতে পারবি না। যেটা এটা শুনে ভিজিটার উপরে একের পর এক এনার্জি বিম শুট করতে থাকে। এইদিকে গোহান ক্রিলেনের সাথে ক্যাপ্টেন গিনুর ফাইট হচ্ছিল। এই ফাইটে গোহান আর ক্রিলেনই ডমিনেট করতেছিল। ওদের হাতে মার খেতে খেতে ক্যাপ্টেন গিনুর মাথা গরম হয়ে যাচ্ছিল। গোহান আর ক্রিলেন বুঝেছে যে ওরা ইজিলি এই ক্যাপ্টেন গিনুকে হারাতে পারবে। ওদের এই সবকিছু কিংকে নিজের টেলিপ্যাথির মাধ্যমে দেখতেছিল আর বলতেছিল গোকু তোমাদের এখনই ওখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। একবার যদি ইভিল ফ্রিজার তোমাদের পিছনে চলে আসে তাহলে আর কিছুই করার থাকবে না। এইদিকে আমরা ফ্রিজার নেলকে দেখতে পারি। নেল ফ্রিজার উপর একের পর অ্যাটাক করছিল, কিন্তু কোনো লাভই হচ্ছিল না। ফ্রিজার ওকে ওর বাম হাতের মাধ্যমে বারবার হারাচ্ছিল। মাটিতে শুয়ে শুয়ে নেল ভাবতেছিল আমাকে যতটা সম্ভব টাইম বের করতেই হবে। এই বলে ও আবারও দাঁড়িয়ে পড়ে। তোমরা দেখতেছো নেলের ভিতরে কোন লেভেলে মোটিভেশন আছে। ও জানে যে ওর সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে, তারপরে ও ফাইট করার জন্য উঠতেছে। এই জন্য ফ্রিজার নেলের প্রশংসা করে। ও ভাবতে পারে ন্যামিকিয়ানরা এতটা ডিটারমিন হবে। গুরুকে দেখে উনি চিন্তা করতেছিল ডেন্ডে যেন ঠিক মতো তাড়াতাড়ি পৌঁছে যায়, কারণ উনি নিজে জানেন না উনি কতটুকু সময় বাঁচবেন। আর ডেন্ডেকে দেখি ওর যতটা স্পিডে সম্ভব যাচ্ছিল। আমরা গোহান আর ক্রিলেন আর গিনুর ফাইট দেখতে পাই। আস্তে আস্তে বুঝতে পারি গিনুর পর এখানে বাড়তেছিল, আর গোহান আর ক্রিলেন ওকে তেমন একটা ড্যামেজ দিতে পারছিল না। তখনই ও গোহান আর ক্রিলেনকে কিক মেরে ফেলে দেয়। ক্রিলেন আর গোহান চিন্তা করতেছিল ওর তো সময়ের সাথে পাওয়ার কমে যাওয়ার কথা, কিন্তু আস্তে আস্তে পারছে মনে হচ্ছে। গো বলে ও আমার বডি সম্পর্কে আইডিয়া পেয়ে যাচ্ছে। গোহান আর ক্রিলেন তোমার সাবধানে থাকা উচিত। এবার ক্যাপ্টেন গিনু ওদের উপরে হামলা করতে চায়। গিনু তখন ভাবতে শুরু করে কি অ্যাটাক করবে। তখন ক্রিলেন এসে ওর উপরে অ্যাটাক করে দেয়, যার কারণে বলে আরে আমি তো রেডি না। এই বলে ক্রিলেনকে 2-4 ঘা দিয়ে ওখান থেকে ছুড়ে মারে আর সাথে সাথে ওর উপরে এনার্জি ব্লাস্ট করে দেয়। গোহান এইবারও এটাকে ব্লক করতে যায়, তবে আমরা দেখি যে এই এনার্জি ব্লাস্টের কারণে ও দূরে ছিটকে পড়ে যায়। গোহান নিজেকে সামলাইছিল, তখনই গিনু আবার ওই অ্যাটাকটা করে বসে। এইবার অ্যাটাকটা গোহানের জন্য ডেঞ্জার হতে যাচ্ছিল। তখনই গিনুর শরীরে থাকে গোকু এসে ওইটাকে ডিফ্লেক্ট করে দেয়। ও এবার প্রস্তুত হয়ে যায় গিনুর সাথে ফাইট করার জন্য। গিনু বুঝতে পারছিল না এই আহত গোকু এই অ্যাটাককে কিভাবে ডিফ্লেক্ট করলো। গোকু বলে তোমার সাথে আমিও তোমার বডির সাথে খাপ খাইয়ে নিতে পারছি, তো দেখা যাক তুমি তখন কি করবে যখন তোমার সাথে 3 জন ফাইটার ফাইট করবে। এই বলে ওরা 3 জন দাঁড়িয়ে যায়। তখন ক্রিলেন বলে ভাবিনি যে এই গিনুর শরীরে থাকে গোকু আমাদের সাথে থাকবে। গোহান জিজ্ঞেস করে বাবা সবকিছু কি ঠিকঠাক আছে নাকি? গোকু বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু অদ্ভুত লাগছে আমার নিজের বডির সাথে ফাইট করতে। গিনু এখানে কিছুটা আহত হয়ে গেছিল আর রাগে ফুসছিল। এইদিকে আমরা স্পেসশিপের ভিতরে দেখি যেখানে জেস আর ভিজিটা লড়াই করছিল। ওদের লড়াইয়ের কারণে ওখানে থেকে একটা পাইপ ভেঙে ওখান থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। ভিজিটা তো ওর জেসকে অসম্মান করে বলছিল এই জেস তুই কখনোই আমাকে হারাতে পারবি না। আসলে ও এখানে জেসকে বারবার রাগিয়ে দিচ্ছিল। ওর বাইরে থেকে ওরা 3 জন মিলে গিনুর সাথে ফাইট করছিল। তখনই ভিজিটার জেস স্পেসশিপ ভেঙে বেরিয়ে আসে আর ভিজিটা জেসকে এক কিক মেরে ফেলে দেয়। আর ওর কাছে কি এক কিক মেরে প্রস্তুত হয়ে যায় ওর উপরে একটা এনার্জি ব্লাস্ট করার জন্য। যেটা দেখে তো জেস ভয় চিৎকার দিয়ে ওঠে, কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। ভিজিটা ওরা অ্যাটাক করে দেয় আর ওখানে জেস
ভ্যানিশ হয়ে যায়, যেগুলো দেখে গিনুর বডিতে থেকে গোকু চিল্লে ওঠে, ভেজিটা এমন ভায়োলেন্স করো না। কিন্তু কে শুনে কার কথা? এই ভেজিটা বলে, ক্যাকর তোর উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমি এখন সুপার সায়ান হয়ে গেছি, আর সুপার সায়ানরা সবসময় ভায়োলেন্ট হয়ে থাকে। এইটা শুনে গিনু বলে, তুই কোনো সুপার সায়ান হোস নাই, বুঝছিস? ভেজিটা বলে, ও আচ্ছা, তাহলে এখন আমাকে বডি চোরের কাছ থেকে এসব শিখতে হবে, দাঁড়া তোকে দেখাচ্ছি। এই বলে ভেজিটা এসে গিনুকে একের পর এক ধোলাই করতে শুরু করে দেয়। গিনু ভেজিটার হাতে মার খেয়ে সোজা মাটিতে ক্র্যাশ ল্যান্ড করে, আর গিনু এই অবস্থাতে ছিল না যে ও আবারও ঘুরে লড়াই করবে। ভেজিটা তৈরি হতে শুরু করে গিনুকে একেবারে শেষ করার জন্য, কিন্তু গোকুকে মানা করে, কিন্তু কে শুনবে কার কথা? ভেজিটা চলে যায় অ্যাটাক করার জন্য। তখনই আমরা দেখি যে গিনু মুস্কি হাসে, আর আবার ওর বডি চেঞ্জিং টেকনিকটা ব্যবহার করতে শুরু করে, আর ওই বিমটা ভেজিটাকে টাচ করতেই যাচ্ছিল। তখন আমরা দেখি গোকু ছুটে গিয়ে ভেজিটার সামনে চলে আসে, যার কারণে বিমটা ওকে সরাসরি হিট করে, আর আবারও ওদের বডি চেঞ্জ হয়ে গোকু নিজের বডি পেয়ে যায়, আর গিনু নিজের আসল বডিতে ফিরে আসে। গোকু তো নিজের বডিতে এসে খুব খুশি হচ্ছিল। ভেজিটা কনফিউজ ছিল যে ক্যাকারটকে আবার ওর বডিতে ফিরে আসলো। গোয়ান তখন ওর বাবা মানে গোকুকে ভালো করে নজরদারি করে বুঝতে পারে যে এইটা আসলে ওর বাবাই। যেটা শুনে ভেজিটা বুঝেছে যে ক্যাপ্টেন গিনু নিজে আসল বডিতে ফিরে আসছে। গিনুকে দেখে ও আফসোস করছিল, কারণ ওর ট্রান্সফরমেশন টেকনিকের মাধ্যমে ও আবার নিজের আসল বডিতে ফিরে আসছে, যেটা কিনা আহত অবস্থায় আছে। আমরা আসল গোকুকে দেখে ও উঠে দাঁড়িয়ে পড়ে আর বলে, কা মে আ মে আ। তবে আমরা দেখি ওটা গিনুকে পাশ কাটিয়ে চলে যায়। আসলে গোকুর বডি এখানে অনেক ইনজুর ছিল, যার ফলে ও দুর্বলতার কারণে নিচে পড়ে যায়। এইটা দেখে ক্যাপ্টেন গিনু বলে, তুই হারছিস আর আমি জিতে গেছি। তখন গোকু সবাইকে বলে, এই গিনুকে ভিটার বডি নিতে দিও না কেউ, ও যদি একবার ভিটার বডি নিয়ে নেয় তাহলে আমাদের সবার খেল খতম। ভিটা আবারও গিনুর উপর অ্যাটাক করতেই আসছিল, কিন্তু আবার তখনই গিনু ওর টেকনিকটা আবার ইউজ করতে যায়, কিন্তু আমরা দেখি ভিটা ওর ঠিক পিছনে চলে আসে, ওর গালে কয়েকটা চাটি বসিয়ে ওকে কেলাতে শুরু করে দেয়। বেচারে গিনু তো নিজেকে সামলানোর সুযোগই পাচ্ছিল না, আর এর মধ্যে ভিটা ওর উপরে অসংখ্য অ্যাটাক করে দিয়েছিল। মাটি স্তূপের ভিতর থেকে বেরিয়ে এসে গিনু বলে, বাহ ইমপ্রেসিভ। ভিটা আবারও ছুটে গিয়ে ক্যাপ্টেন গিনুকে দমাদম কেলাতে শুরু করে, ওকে এবার ওর পা ধরে ঘুরে ঘুরে দূরে সরে মারে। এত মার খাওয়ার পরেও গিনু হাসতেছিল। গোকু ভেজিটাকে সাবধান করছিল, কারণ ভেজিটা গিনুর ফাঁদে পড়ে গেছিল। আসলে গিনু চাচ্ছিল যে ওর বডি আরো বেশি আহত হোক, আর ও যখন ভেজিটার বডিতে চলে যাবে তখন ভেজিটা এই বডিতে থেকে কোনো কিছু না করতে পারুক। কিন্তু ভেজিটা এইসব কথায় কান না দিয়ে ক্যাপ্টেন গিনু ধুলাই করেই যাচ্ছিল। ক্যাপ্টেন গিনু নিজের আবার বডি সোয়াপিং টেকনিক ইউজ করে, আর ওই বিমকে ভেজিটাকে হিট করতে যাবে তখনই আমরা দেখি গোকু ওর পাশে থাকা ব্যাংকটাকে তুলে ওখানে সরে মারে, যার কারণে ক্যাপ্টেন গিনুর সোল ওই ব্যাঙের সোলের সাথে এক্সচেঞ্জ হয়ে যায়। মানে ওই আসল ক্যাপ্টেন গিনুর আত্মা ওই ব্যাঙের ভিতরে চলে আসে, আর ওই ব্যাঙের আত্মা গিনুর বডিতে। ভেজিটা তো এটা বিশ্বাসই করতে পারছিল না। আমরা দেখি গিনুর বডিকে ওটা ব্যাগের মতো লাফাতে লাফাতে ওখান থেকে চলে যায়। গোকুকে দিকে ও খুব আহত হয়ে নিচে পড়েছিল, তখন ওর কাছে গোহান আর কেলেন আসে, আর ওকে ওদের কাঁধে তুলে নেয়। গোকু ক্যাপ্টেন গিনুকে ভেজিটাকে সামলানোর জন্য ওকে ধন্যবাদ জানায়। ভেজিটা বলে, আসলে ক্যাপ্টেন গিনুর সাথে হয়েছেটা কি? তখন গোকু ভেজিটাকে ফুললি এক্সপ্লেন করে যে যখনই ক্যাপ্টেন গিনু নিজের সোল এক্সচেঞ্জ ভেজিটার বডির সাথে করছিল তখন ও একটা ব্যাংকে ছুঁড়ে মারছিল, যার কারণে গিনুর সোল ওই ব্যাংকের ভিতরে চলে গেছে। এই বলে ও ওই ব্যাংকটাকে দেখিয়ে যায় যেটার ভিতরে ক্যাপ্টেন গিনুর আত্মা ছিল। ভেজিটা বলে, তাহলে এই ফ্রকটাকে উড়াই দিব নাকি? যেটা শুনে তো ওই ফ্রকটা মানে গিনু ওখান থেকে পালাতে শুরু করে দেয়। গোকু কষ্টে কাটরাতে শুরু করলে ক্রেন জিজ্ঞেস করে, গোকুকে তুমি ঠিক আছো? গোকু কষ্টের মধ্যে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। ভেজিটা এবার ওদের সামনে আসার বলে, তোমাদের দুজনকে ডিস্ট্রয় করা আমার কাছে এখন হাতের ময়লা ছাড়া কিছুই না। গোকু বলে, তুমি যদি ক্রেনের কিছু করো তাহলে তুমি কখনোই ড্রাগন বলে উইশ করতে পারবে না। এইটা উত্তরে ভেজিটা বলে, ক্যাকার তুই আমাকে খুব ভালো করে জানিস, আমার সুপার সায়েন পাওয়ারের দরকার যাতে আমি ফ্রিজাকে সামলাতে পারি। ফ্রিজ এই দিকে আসছে, তো আমার পিছু পিছু সবাই আয়। গোকু জিজ্ঞেস করে, আমরা কোথায় যাবো? ভেজিটা জানি যে ওরা স্পেসশিপের ভিতরে যাচ্ছে, আর ওখানে ক্যাকারকেও নিয়ে যাবে। এই বলে ভেজিটা ওই স্পেসশিপের ভিতরে চলে যায়, কিন্তু গোহান আর ক্রিলেন ভেজিটার উপরে একদমই বিশ্বাস করতে পারছিল না। তখন গোকু ওদেরকে ভেজিটার উপরে বিশ্বাস করতে বলে, কারণ ভেজিটার এনিমিও ফ্রিজা ছিল, তাই ও গোকুদের সাইড হয়ে লড়বে। গোকু আবার কষ্টে কাটরাতে শুরু করলে ওরা দুইজন মিলে গোকুকে নিয়ে চলে আসে। ভেজিটা বলে, আমার পিছু পিছু আসো। ওরা ভেজিটার পিছু পিছু চলে যায়, আর একটা দরজার সামনে এসে দাঁড়ায়। এটা আসলে একটা মেডিকেল রুম বলতে পারো। ভেজিটা বলে, আমরা গোকুকে এই মেশিনের ভিতরে রাখবো, তাহলে গোকু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। গ্রিলেন জিজ্ঞাসা করে, এইসব কি জিনিস? ভেজিটা তখন ওখান থেকে টেবিলটা খালি করতে শুরু করে, আর একটা বক্স এসে গোকুর সামনে খোলে, আর ওইটার ভিতর থেকে একটা সিরিঞ্জ বেরিয়ে আসে। শুই দেখে তো গোকুর মাথা নষ্ট হয়ে যায়, ও ওখান থেকে ভয়ে পালাতে শুরু করে। ও এমন করছিল যেন ও কোনো ছোট বাচ্চা, যেটাতে বিরক্ত হয়ে ভেজিটা বলে, এই নাকি একটা যোদ্ধা যে কিনা শুয়ের কাছে ভয় পায়, আর এটাও জানি দেয় ও গোকুকে শুই হানাবে না। যেটা শুনে গোকু শান্ত হয়। বেচারা গোহানে তোর বাবার জন্য মানিজ্জত চলে গেছিল। গোকুকে অক্সিজেন মাস্ক পরিয়ে ওর কয়েকটা মেশিন লাগিয়ে ওই চেম্বারের ভিতরে ভরে দেয়। গোহানের কিলেন এটার ব্যাপারে জিজ্ঞেস করলে ভেজিটা জানিয়ে দেয় যে এই পটের ভিতরে থাকা লিকুইডে সাইন দিয়ে সিনথেটিক ডিএনএ আছে, যেগুলো কিনা ওর সব ক্ষতগুলোকে এমনভাবে ঠিক করবে যেন এগুলো নতুন। এই কথা শুনে ক্রিলেনের গোহান ইমপ্রেস হচ্ছিল, কিন্তু ভেজিটা মনে মনে পড়ে, একবার আমি আমার নিজে উইশ পূরণ করে নেই, তারপর ফ্রিজাকে দেখার পরে তোদেরকে দেখবো। সিন শিফট হয় ফ্রিজার নীলের ফাইটের ওখানে। নীল এখানে অনেকবার ও বাজেভাবে হারছে। ফ্রিজা ওকে বলে, তো আমাকে বল ড্রাগন বলে ওই পাসওয়ার্ডটা কি হবে? কিন্তু নীল বলে, আমি তোকে বলবো না। যে শুনে ফ্রিজার রেগে গিয়ে ওর লেজ ওকে
চাটি মেরে ফেলে দেয়। এইবারও বলতে পারে অনেক হয়েছে, এবার আমাকে ওই পাসওয়ার্ড দে। কিন্তু নীল তারপরও দিতে না চাইলে নীল আবারও ধোলাই করতে শুরু করে। বেচারা নীলের তো এখানে খুবই অবস্থা খারাপ হয়ে গেছিল। গুরুকে দেখতে পায় উনি সবকিছু ফিল করতে পারছিলেন, এই জন্য উনি নীলের কাছে ক্ষমা চায় আর বলে নীল আরো কিছুক্ষণ ডেন্ডে ওখানে পৌঁছে যাবে, এখন শুধু এটা আশা করবো যে আমি না মারা যাই। ডেন্ডেকে দেখে ওর যতটা সম্ভব ফুল স্পিডে আগাচ্ছিল। এইদিকে স্পেশালি ভিজিটার জানে যে এই মেশিনটা একটা ওল্ডার মেশিন, তাই এইটাতে গোগো ঠিক হতে একটু টাইম লাগবে, কারণ নিউ মেশিনটা তো ওরা ফাটিয়ে দিয়েছিল এর আগে। গোহানার কিরেন গোকে দেখছিল, তখন ভিজিটার ওদেরকে বলে তোমাদের আর্মার দরকার, এই বলে ওদেরকে একটা স্যুটের রুমে নিয়ে যায় আর ওখান থেকে দুইটা ছোট আর্মার স্যুট বের করে ওদের দুজনকে পড়তে দেয়। কিরেন বলে গোহান আমাদের তোমার বাবার কথা অনুযায়ী এর কথা মানা উচিত। ভিজিটার কাছ থেকে ওই আর্মার দুটো পেয়ে ওরা দুজনে ওটাকে চেক করছিল। ভিজিটার জানে এটা পুরাতন মডেল আর জানে যায় এই পোশাকগুলো এমন ভাবে ডিজাইন করা তুমি যতই এক্সপ্যান্ড কিংবা বড় হও না কেন এইগুলো তোমার সাইজের অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবে। এইবার বুঝলে তো ভিডিও ওজার ফর্মে ট্রান্সফর্ম হওয়ার পরে ওর পোশাকটা কেন ফাটেনি। ওরা দুজন তো এই স্যুট পরার পরে খুবই কমফোর্টেবল ফিল করতে শুরু করে। এই জন্য ক্রিলেন ভিটাকে ধন্যবাদ জানায়। কিন্তু আমাদের ভিটাকে দেখে ওর অদ্ভুত ফিল হচ্ছিল। এর কারণ ক্রিলেন জানতে চাইলে ভিটা জানায় যে ওর কিছু হয়নি। ক্রিলেন ভিটাকে একটা নতুন পোশাক পরতে বলে, তখন ভিটা বলে এটাই ঠিক আছে। ভিটা আবারও খারাপ ফিল করলে ক্রিলেন জিজ্ঞেস করে, কিন্তু ভিটা এবার মানা করে দেয়। ক্রিলেন জিজ্ঞেস করে গোকু ঠিক হতে কত সময় লাগবে। উত্তর ভিটা বলে 1 ঘন্টা তো লাগবে কম পক্ষে। ক্রিলেন এবার অতি দুজনকে বলে আমি গুরুর ওখানে যাচ্ছি যাতে পাসওয়ার্ডটা জানতে পারি। গোহান যেতে চাইলে বলে না তুমি এখানে থাকো, এই বলে ক্রিলেন ওখান থেকে বেরিয়ে পড়ে। এরপর আমরা গোহানকে দেখি ও বাইরে চলে আসছিল আর নিজে আর্মার ওখানে থাকা পানির প্রতিচ্ছবিতে দেখছিল আর খুশি হচ্ছিল যে আমি একটা সায়ান ওরিয়ার হয়ে গেছি আর নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে ওই ইউনিভার্সের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল সায়ান হবে। তখনই পিছন থেকে ভিটা এসে বলে আরে তুই কি করতেছিস। বেচারা গোহান তো ভিটাকে দেখে লজ্জা পেয়ে যায় আর ওই টাকলা কি আদৌ ওখানে গিয়ে পাসওয়ার্ড জেনে আসতে পারবে। এই বলে ভিটা স্পেসশিপের ভিতরে চলে যায় আর যাওয়ার আগে ওকে বলে যায় ওই ড্রাগন বলগুলো যেন ও খেয়াল রাখে, কোনোভাবে যেন ওগুলোকে হাতছাড়া না করে, কারণ ও এই সময়টা একটু ঘুমাবে। এই বলে ও ভিতরে চলে যায়। এইদিকে ক্রিলেন যাচ্ছিল আর চিন্তা করছিল আশা করি গোহান আর গোকু ওখানে ভিটার কাছে ঠিক থাকবে আর তাছাড়া এই হারামি ফ্রিজাও আছে, ওর সাথে মোকাবেলা করা লাগবে। অপর দিক থেকে ড্যান্ডেও আসছিল, তখন ও কাউকে দেখতে পায় আর ওখানে চলে যায় আর দেখে একজন মাটিতে মরে পড়ে আছে, যেটা দেখে ও কাঁদতে কাঁদতে নিচে চলে আসে। ও মনে করছিল এটা ক্রিলেন, কিন্তু ও নিচে আসার পরে দেখতে পায় এটা হচ্ছে গিনি ফোর্সের একজন মেম্বার। ভিটা গোকুর হেলিং পডের সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর বলে ক্যাকার সুস্থ হয়ে নে, আমাদের ফ্রিজের সাথে ফাইট করা লাগবে। এই বলে ও একটা অ্যালার্ম ক্লক নিতে যায়, তখন ও আবারও বিরক্ত ফিল হয়ে পড়ে যেতেই লাগছিল। আসলে ও এখানে আসার পর থেকে একটা না হচ্ছে ড্রাগন বলের পিছুই ছুটছিল। আসলে ও এই প্ল্যানেটে আসার পর থেকে একবারও ঘুমায়নি, কয়েকদিন ধরে ড্রাগন বল আর এই ফাইট করার পিছনেই পড়েছিল, যার কারণে শরীর ওকে বোঝাই দিয়েছে যে ওর ঘুম লাগবে। এই জন্য ও অ্যালার্ম সেট করে গোকুর হেলিং পডের সামনে বসে পড়ে আর বলে আমি এই ন্যাপটা নেওয়ার পরে আমার শক্তি আবার ফেরত চলে আসবে। আর ওখানে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দেয় যে অমর হওয়ার। এইদিকে বাইরে দিকে গোহান ড্রাগন বলের উপরে বসেছিল আর চিন্তা করতেছিল ফ্রিজার যদি চলে আসে তাহলে কি হবে। সিন শিফট হয় ফ্রিজার ওখানে। ফ্রিজার নীলকে বলে তোমার কি মনে হয় তুমি আমার সামনে টিকতে পারবে? আমি তোমাকে সাজেস্ট করবো এখানে হার মেনে নাও আর আমাকে বলে দাও ওই ড্রাগন বলের পাসওয়ার্ড, তাহলে তুমি নিজের জীবন নিয়ে ফিরতে পারবে। ফ্রিজার নীলকে ভাবতে বলে, কিন্তু নীল তখনই ফ্রিজের উপরে আচমকা অ্যাটাক করে দেয়। ওনকার ধোয়া হেঁটলে আমরা দেখতে পাই ফ্রিজার ওখানে দাঁড়িয়ে আছে, ওর কিছুই হয়নি, যেটা থেকে নীল অবাক হয়ে যায়। ফ্রিজা বলে তোমার কোনো চান্স নাই যে তুমি আমাকে হারাতে পারবে, আর এটা আমি বুঝতে পারছি না তুমি এটা জানার পরও কেন ট্রাই করে যাচ্ছ, নাকি তোমার গুরুকে যখন আমি মারবো তখন তোমার মুখ থেকে পাসওয়ার্ড বের হবে। এই বলে নীলের মুখে এক ঘুষি মারে। বেচারা নীল তো নিজের মাথা ধরে ব্যথায় কাতরাতে থাকে, তখন ফ্রিজা ওকে লাস্ট ওয়ার্নিং দেয়, কিন্তু নীল কিছুই বলতেছিল না। এটা থেকে ফ্রিজার রাগ হতে থাকে। তোমাকে আমি একটা সিক্রেট বলি, ডেন্ডে এতক্ষণে ওই পৃথিবীবাসীদেরকে পাসওয়ার্ড দিয়ে দিছে। তখনই ফ্রিজার মনে পড়ে যায় ওই বাচ্চা নামিকেন মানে ডেন্ডের কথা। ও বুঝে যায় ডেন্ডে আসলে তখন পাসওয়ার্ড দিতেই যাচ্ছিল। এই জন্য ও আর বেশি দেরি না করে ওখান থেকে দ্রুত বেরিয়ে পড়ে আর সাথে সাথে সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কারোর সাথে যোগাযোগ করতে পারে না। ও ভাবতে থাকে ওই দুই পুস্কার ভিজিটা আমার পুরো ইউনিভার্সকে শেষ করে দিল কিভাবে, আর ওরা ড্রাগন বলে উইশ করতে পারে না কারণ আমি ফ্রিজা। যদি একবার ওরা এই কাজ করে ফেলছে তাহলে ওদের আমি শেষ করে দেব। এই দিয়ে গুরু নীলের কাছে ক্ষমা চাচ্ছিল। ওই দুইজন যখন আমার কাছে আসছিল তখনই ওদেরকে পাসওয়ার্ড দিয়ে দেওয়া উচিত ছিল। সরি নীল, আমার জন্য তোমাকে এত মার খেতে হচ্ছে, প্লিজ ডেন্ডে তাড়াতাড়ি করো। এইদিকে ডেন্ডে ক্রিয়েনকে খোঁজে যাচ্ছিল। মেয়েটাকে দেখি ও আরামে ঘুমিয়ে আছে। এইদিকে বাইরে গন চিন্তা করতেছিল ক্রিয়েনকে ওখানে পৌঁছাতে পারলো না, ফ্রিজার হাতে ধরা পড়লো। আর ফ্রিজার যদি এখানে চলে আসে তাহলে আমি আমার স্পেশাল শুটের মাধ্যমে ফ্রিজারকে হারিয়ে ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল হয়ে যাব। গোয়ান এগুলো ভাবছিল তখন একটা ড্রাগন বল করা যেতে শুরু করে। ক্রিয়েনকে থেকে ও কারোর কি লেভেল সেন্স করতে পারে আর ওইদিকে চলে যায়। তখন ও দেখতে পায় এটা আসলে ডেন্ডে ছিল। হঠাৎ করে ক্রিয়েনকে দেখে ডেন্ডে ভয় পেয়ে যায়। তখন ক্রিয়েন বলে আরে এটা আমি কি? তখন ক্রিয়েন বলে আরে ডেন্ডে এটা আমি, আসলে আমি সায়েন্সের স্যুট পরছি তাই তুমি ভয় পেয়ে গেছো নাকি? এইদিকে আমরা দেখি যে ড্রাগন বলটা গড়ে যাচ্ছিল ওইটা আসলে ব্যাঙের ভিতরে থাকে ক্যাপ্টেন গিনিউ নিয়ে যাচ্ছিল। তখনই গহনেশ্বর পিছনে দাঁড়িয়ে দেখতে থাকে, যার কারণে ও চমকে গিয়ে এমন ভাবতে হতে থাকে যেন ও একটা ব্যাঙ। তখন করে আরে আমি তো তোমাকে চিনি, তুমি সেই লোক না যে আমার বাবার বডি চুরি করছিলে? বেচারা গিনি
তখনই তো এখানে আবার অ্যাক্টিং করতে শুরু করে, কিন্তু গোহান এই ফাঁদে পড়ে না। ও ওরা ধরতে যায়, তখন ও পালায় যায়। ওর সামনে একটা মেয়ে ব্যাংক চলে আসে আর ওর উপরে লাইন মারতে শুরু করে। বেচারা গিনু তো ভয়ে পালাতে শুরু করে। আমরা ক্রিলেন আর ডেন্ডেকে দেখে ওরা ফুল স্পিড আসছিল। ক্রিলেন তখন ডেন্ডেকে জানায় ওরা সব ড্রাগন বল পেয়ে গেছে, কিন্তু পাসওয়ার্ড না জানাতে ওরা উইশ করতে পারছে না। তখন ডেঞ্জে জানায় আমি তো তোমাদেরকে পাসওয়ার্ড জানাতে আসছিলাম। ক্রিলেন জিজ্ঞেস করে তাহলে বলো। তখন ডেন্ডে বলে এটা নামিকিয়ান ভাষায়, তোমাদেরকে বললেও তোমরা বুঝতে পারবে না, তো চলো তোমাদের হয়ে আমি উইশ চাইয়ে দিচ্ছি। ক্রিলেন বলে গুরু যদি এটা আমাদেরকে তখন বলতো তাহলে আমাদের অনেক ঝামেলা কমে যেত। তখন ডেন্ডে বলে গুরু তখন মনে হয়নি তোমরা 7টা ড্রাগন বল কালেক্ট করে নিবে। ডেন্ডে এবার ক্রিলেনকে তাড়াতাড়ি করতে বলে, কারণ ফ্রিজা পিছনেই আছে। গোহানকে দেখে ও কারো কি লেভেল সেন্স করতে পারে যারা কিনা এইদিকে আসছিল। তখনই ও খেয়াল করে যে এটা আসলে ক্রিলেন আর ডেন্ডে, যার কারণে ও খুশি হয়ে যায়। আর ক্রিলেনকে বলে ক্রিলেন আমি তো ভাবতে পারিনি তুমি এখানে আসতে পারবে। ক্রিলেন বলে আমি পাসওয়ার্ড নিয়ে চলে আসছি। পাসওয়ার্ডটা ডেন্ডে বলবে। ক্রিলেন ভিটাকে ওখানে না দেখে ভিটার কথা জিজ্ঞেস করলে গোহান জানায় ভিটা ওখানে ঘুম পারছে। ক্রিলেনের বলে যেহেতু ভিটা এখানে নেই তাহলে আমরা একটা কাজ করব, ওকে না জানিয়ে আমরা ড্রাগন বলগুলোকে কালেক্ট করে দূরে এসে উইশ করব। কথা অনুযায়ী গোহান ভিটাকে দেখতে যায়, ভিটা এখনো ঘুমিয়ে আছে। ওরে এবার সবগুলো ড্রাগন বল নিয়ে নেয় আর চুপ করে একটু দূরে চলে আসে। মানে এরা প্রথমে ফ্রিজার সাথে এক গেম খেলছে, এখন আবার ভিটার সাথে ডাবল গেম খেলছে। ভিটা যদি একবার জানতে পারে তাহলে তো এর খবর আছে। ফ্রিজাকে দেখে ওর যত শক্তি ছিল সব শক্তি দিয়ে ঝড়ের গতি দিয়ে এদিকে আসছিল। ওর এই ভয়ঙ্কর পাওয়ার লেভেল দূর থেকে গোহানটা বুঝতে পারে, তাই ওরা তাড়াতাড়ি ডেন্ডিকে উইশ করতে বলে। তখন ডেন্ডে নামিকিয়া নিয়ে কিছু একটা বলে, তখনই ওখানে থাকা 7টা ড্রাগন বল চমকাতে শুরু করে আর পুরো আকাশ কালো হয়ে যায়, এমনকি প্ল্যানেটের আবহাওয়া চেঞ্জ হয়ে যায়। এইগুলো দেখে ফ্রিজা বলছিল আরে এগুলো কি হচ্ছে। তখন ড্রাগন বলের ভিতর থেকে একটা বড় আলো বের হতে শুরু করে। এই খবরটা কিংকে জি ফাইটারদেরকে বলে দেয়, যার কারণে ওরা সবাই খুশি হয়ে যায়। আমরা দেখি যে প্ল্যানেট নামিকের ড্রাগন পৃথিবীর ড্রাগনের থেকে অদ্ভুত রকম, বলতে পারো মানুষ আকৃতির, তবে এইটা অনেক বেশি বড় ছিল। স্বাভাবিক, কারণ প্ল্যানেট নামিকের ড্রাগন বলো তো বড়। গোহান শেষ করে এটা কি সত্যি ড্রাগন? তখন ডেন্ডে জানে হ্যাঁ, এর নাম হলো পরঙ্গা, নামিকের ভাষায় ড্রাগন অফ লাভ, আর এটাকে আমি আমার জীবনে প্রথমবার দেখলাম। এর পরঙ্গা বলে তো আমি তোমাদের যে কোনো 3টা উইশ পূরণ করবো, তাই সময় নিয়ে তাড়াতাড়ি আমাকে বলো। 3টা উইশের কথা শুনে তো ক্রিলেন আর গোহান তো খুবই খুশি ছিল। ওরা তো লাফা ছিল যে একটা উইশের বদলে 3টা উইশ পাবে। তখন ডেন্ডে বলে ড্রাগনকে অসম্মান করো না, তাড়াতাড়ি বলো তোমার উইশ। ক্রিলেন বলে ভেইটা আমাদের প্ল্যানেটে গিয়ে যাদেরকে মারছে তাদেরকে সবাইকে যেন জীবিত করে দেওয়া হয়। আর কথা মতো ডেন্ডে নামিকান পাশাতে পুরঙ্গার কাছে সেই উইশটা চেয়ে নেয়, কিন্তু পুরঙ্গা বলে আমি একটা উইশে একটা লাইফ রিস্টোর করবো, একটা অধিক কখনোই করবো না। যেটা শুনে গোহান আর ক্রিলেন ঘাবড়ে যায়। পুরঙ্গের এই কথাটা কিংকে জি ফাইটারদেরকে বলে, তখন তো সবাই চিন্তায় পড়ে যায়। টিএন এবারে গুনতে শুরু করে আমি পিকোলো আর চাওৎসু। এটা শুনতে ইয়ামচা বলে আরে আমি কেন বাদ যাবো। এই নিয়ে ও আর টিএন ঝগড়া করতে শুরু করে দেয়। চাওৎসু তখন ওখানে চলে আসে, আমিও জীবিত হতে চাই এই বলে ওরা 3জনই মনে হচ্ছে ফাটাফাটি করবে। তখন এই সুযোগে পিকোলো যায় এত ভাবার সময় নেই, আমি গোহানের সাথে কথা বলতে চাই। এই দিকে পুরঙ্গা বলে তোমাদের জন্য আমার ওয়েট করার সময় নেই, যদি তোমাদের কোনো উইশ না থাকে তাহলে 3বার বলে দাও নাথিং, তাহলে আমি চলে যাচ্ছি। ক্রিলেন আর গোহান বুঝতে পারছিল না কাকে আগে জীবিত করবে। কিংকে পিকোলো বলে তুমি যদি ওর সাথে কথা বলে অন্যজনের সাথে ফেয়ার হবে না তো। সবাই তখন কথা বলতে যায় গোহানের সাথে, বলতেছিল এটা হবে না, পিকোলো একাই কেন কথা বলবে, আমরা কথা বলতে চাই আগে। কিন্তু পিকোলো রিকোয়েস্ট করে কিংকাইকে, তাই কিংকাই রাজি হয়ে যায়। পিকোলো এবার টেলিপ্যাথির মাধ্যমে গোহানের সাথে কন্ট্যাক্ট করে। পিকোলো ভয় শুনতে গোহান খুবই খুশি হয়ে যায় আর সরাসরি গোহানকে বলে দেয় যেন পিকোলোকে আগে জীবিত করা হয়। যেটা শুনতে টিএন ইয়ামচা খেপে যায়, কিন্তু পিকোলো ওদেরকে ধমক দিয়ে বসায় দেয়। পিকোলো ওদেরকে এক্সপ্লেন করে আমি যদি জীবিত হয়ে যাই তাহলে পৃথিবীর ড্রাগন বল ফেরত চলে আসবে আর সবাইকে বাঁচানো যাবে। এইটা শুনে তো সবাই খুশি হয়ে যায়, যাক পিকোলো একটা ভালো বুদ্ধি বের করছে। পিকোলো বলে এবার আমার সেকেন্ড উইশ শোনো, আমাকে উইশের মাধ্যমে ওই জায়গাতে টেলিপোর্ট করে দাও, কারণ ওইটা আমার প্ল্যানেট আর ওইটা আমার লড়াই। ফ্রিজ আমার প্ল্যানেটকে ডিস্ট্রয় করছে, তাই আমার পালা ওর সাথে ফাইট করার। এর সাথে কিংকে বলে আরে তুমি তো প্রমিস করছিলে যাবে না। পিকোলো তখন কিংকের ঘাড় জোরে চাপড়ে ধরে, যার কারণে কিংকের মুখ দিয়ে আর কথা বেরোয় না। চুপ থাকো ওল্ড ব্যান্ড, আমি যা ইচ্ছা তাই করবো। পিকোলো ছেলে গোহানো সেটাই মেরে নেয়। কিংকে তো পিকোলোর উপর খুব খেপে গেছিল। কিংকে বলে আমি তোমাকে বারণ করছিলাম না। পিকোলো বলে আমি তো যেতে চাই, এখন আমি বুঝতে পারছি কারণ মা থাকলে কেমন ফিল হয়। বেচারা কিংকাই তো এটা শুনে তো আরো বেশি খেপে যায়, কারণ পিকোলো ইনডাইরেক্টলি কিংকাইকে মা বলছিল। কিংকাই খেপে গিয়ে মারামারি করতে গেলে টিএন আর জিএমসি এসে ওনাকে আটকায়। প্ল্যানেট নামিকে ওরা ডেন্ডেকে বলে দেয় ওতে 2 ইসের কথা। স্পেসশিপের ভিতর আমরা দেখি যে ভিটা হঠাৎ করে চমকে ঘুম থেকে উঠে পড়ে। আসলে ও ফ্রিজের ভয়ঙ্কর লেভেলে পাওয়ার লেভেল সেন্স করতে পারছিল, যেটা কিনা ওর এদিকে আসছিল। তাই ও বলে গোকু তাড়াতাড়ি হিল হয়ে যাও, আমাদেরকে ফ্রিজের সাথে লড়াই করতে হবে। এই বলে ও বাইরে দৌড়ে আসতে গেলে বাইরে তাকিয়ে দেখে যে বাইরে অন্ধকার হয়ে গেছে, কিন্তু ও সন্দেহ হয় এটা তো রাত না, আর তাছাড়া এই প্ল্যানেটে রাতও হয় না তো। তখনই ও বোঝা যায় যে ওই 2 জন ওর সাথে ডাবল গেম খেলছে। এই জন্য খেপে দৌড়ে বাইরে চলে আসতে শুরু করে। এদিকে নামিকান পাশে ডেন্ডে উইশ চায় আর পুরঙ্গা সেই উইশ পূরণ করে দেয়। মেয়েটা স্পেসশিপের বাইরে বেরিয়ে এসে খুঁজতে শুরু করে কোথায়। তখন ওর সামনে অপুরঙ্গাকে দেখতে পায় আর বুঝতে পারে এটা আসলে সেই ড্রাগন। আর ওর এইটা ভেবে রাগ হচ্ছিল যে ওই 2 জনকে আমি এত সাহায্য করলাম, তারপরে ওরা 2 জন আমাকে ধোকা দিল। এই জন্য ওর রেগে মেগে ওইদিকে চলে যায় আর বলতে থাকে ফ্রিজে এখানে যে কোনো মিনিটে চলে আসবে, আমাকে দ্রুত করে উইশ চাইতেই হবে। এইদিকে পিকোলোর মাথায় হলরিংটা গায়েব হয়ে যায়। পিকোলো এবার চিল্লা ওঠে এবার আমাকে উইশ করো প্ল্যানেট নাইমেকে নিয়ে যাওয়ার জন্য। কিংকে তো চিল্লাচ্ছিল, কিন্তু চিল্লায় আর লাভ হবে না। আসলে কিংকে এটা
এটা ওদের ভালোর জন্যই করছিল, কারণ ফ্রিজে এই ইউনিভার্সের মধ্যে ও সবচেয়ে বেশি পাওয়ারফুল। লুক আউটে মিস্টার পোপো দেখে যে কামি ফেরত আসছে। কামিকে দেখে তো মিস্টার পোপো খুশিতে কেঁদে দেয়। পুরুঙ্গা সেকেন্ড উইশের কথা বলে, গহনও তাড়াতাড়ি বলে যে সেকেন্ড উইশটা চাও। তবে তখনই কিরেন খেয়াল করেছে এইদিকে ভিড়টা আসছে, এই জন্য কিরেনও তাড়াতাড়ি করতে পারে ডেন্ডেকে, তাই ডেন্ডে তাড়াতাড়ি সেকেন্ড উইশটা চেয়ে ফেলে। সাথে সাথে পুরুঙ্গা সেই উইশটা পূরণ করে দেয়, আর পিকোলো টেলিপোর্ট হয়ে যায় প্ল্যানেট নামিকে। পুরুঙ্গা এবার ওদের কাছে থার্ড উইশটা চাই, কিন্তু গহনার কিরেন বলছিল পিকোলো এখনো এখানে এলো না কেন। ডেন্ডে তখন ওদের কাছে ক্ষমা চেয়ে বলে, সরি আমাকে মাফ করে দিও, আমি পিকোলোকে এই প্ল্যানেটে আনতে বলছিলাম, কিন্তু এইটা বলিনি যে এইখানে আনো। মানে পিকোলো এই প্ল্যানেটে অন্য মাত্রায় টেলিপোর্ট হয়েছে। ওরা এটা নিয়ে কথা বলছিল, তখনই পিছনে ভেইটা হাজির হয়ে যায়। ওকে দেখি তো ক্রিলের সাথে সাথে গোহানও ঘাবড়ে গেছিল। ভেইটা তো এখানে বোমের মতন খেপেছিল আর বলতেছ কি খবর। গোহান বলে এখানে তো সবই ঠিক আছে। ভেইটা বলে না, সব ঠিক নাই, তোরা আমাকে স্যার ড্রাগনকে ডেকেছিস, আমি তোদের দুজনের জীবন বাঁচালাম, নতুন পোশাক দিলাম আর এত কিছু করলাম, তারপরও আমাকে ধোকা দিলি। তোরা এখন উইশ শেষ করে ফেলেছিস, তাই তোদেরকে মরতে হবে। গোহান বলে না না, এখন একটা উইশ বাকি আছে, আমরা দুইটা উইশ চাইছি মাত্র। যেটা শুনে ভেইটা এখানে শান্ত হয় আর খুশি হয়ে যায় যে ওর এখনো স্বপ্ন ভেস্তে যায়নি। ফ্রিজারকে দেখি ও দূর থেকে পুরুঙ্গাকে দেখতে পায় আর ওকে তো বোঝা যায় যে এইটাই আসলে সেই ড্রাগন। এই জন্য তোর মাথা আরো বেশি গরম হয়ে যায়। পুরুঙ্গা তারা দিলে ভেইটা বলে, হেই নেমিক্যান কিড, আমাকে ইটারনাল লাইফের উইশ করে দে তাড়াতাড়ি। এই বলে ও ডেন্ডের কলার ধরে। ডেন্ডে তো কি করবে বুঝতে পারছিল না, আর কিলেন চিন্তা করছিল ওরা ভেইটার সাথে ফাইট করবে, কিন্তু গন বলে পিকোলো কোথায় আসছে আমরা জানি না, আর আমার বাবা হিল হচ্ছে, তাই ভেইটাকে আমাদের সাথে লাগবে ফ্রিজার সাথে ফাইট করার জন্য। আমরা পিকোলোকে দেখি ও প্ল্যানেটের অন্য সাইডে টেলিপোর্ট হয়েছিল আর নিজের প্ল্যানেটকে দেখে ও খুশি হচ্ছিল। ও বলে অনেক হয়েছে, আমাকে ফোকাস থাকতে হবে। গোহান তোমরা কোথায় আসো? ও আশপাশে খুঁজে দেখে যে গোহান এখানে নেই আর বুঝতে পারে যে ড্রাগন ওকে অন্য জায়গায় টেলিপোর্ট করে দিয়েছে। তখন ও ফ্রিজার ভয়ঙ্কর লেভেলে কি সেন্স করতে পারে, যেটা সেন্স করতে ও চমকে যায়। ও বলে আমি এমন ডার্ক পাওয়ার আগে দেখিনি। তবে ও এখানে খুশি হচ্ছে যে ও ফাইট করতে পারবে, তাই ও সামনে আগাতে শুরু করে। গোহান আর ক্রিলেন সেন্স করতে পারে ফ্রিজ এখানে চলে আসছে, তাই উপায় আর না পেয়ে ক্রিলেন ডেন্ডেকে বলে প্লিজ ডেন্ডে ভিটা উইশ পূরণ করে দাও। ও বলে আমি এটাকে হেট করি, কিন্তু তারপর আমাদের ভিটা সাহায্য লাগবেই, কারণ মরার থেকে ভিটা অনেক বেশি ভালো। ভিটা তো এই কথা শুনে খুশি হয় আর ডেন্ডেকে ছেড়ে দেয়। ডেন্ডে বলে আচ্ছা ঠিক আছে। ডেন্ডে এবার নেমিক্যান ভাষায় ওর উইশ বলতে শুরু করে। ভিটা এবার খুশি হচ্ছিল যে ফাইনালি ও অমরত্ব পেতে যাচ্ছে, আর অমরত্ব পেলে ফ্রিজে ওকে কখনোই শেষ করতে পারবে না। তখন আমরা দেখি ড্রাগনটা তুবুক তুবুক করে চলতে শুরু করে আর একটা বোমের মতন আওয়াজ আসতে থাকে, আর সাথে সাথে ড্রাগনের চোখ লাল থেকে কালো হয়ে ধোয়ার মতো সবকিছু গায়েব হয়ে যায়, যেটা থেকে ডেন্ডে চিল্লা ওঠে। আমরা দেখি যে সবগুলো ড্রাগন বল পাথর হয়ে গেছে। ভিটা বলে আরে এখানে কি হলো, কেউ কি আমাকে বলবে আমি কি ইমমর্টাল হয়ে গেছি? তখন ডেন্ডে বসে পড়ে আর বলে না তোমার উইশ পূরণ হয়নি। ক্রিলেন জিজ্ঞেস করে ডেন্ডে কি হয়েছে আমাকে বলো। ডেন্ডে তখন বলে এটা গুরু, উনি আর আমাদের মাঝে নেই। এই বলে কান্না করতে শুরু করে দেয়। ভিটা বলে কি তোর ড্রাগন বলগুলো এখন কোনো কাজেই না? এইটা শুনতে ও খুব খেপে যায়। এই বলে ও ক্রিলেন আর গোহানের দিকে তাকায় বলে তোরা আমাকে বিট্রে করছিস, তাই আমার উচিত তোদেরকে এখন শেষ করে দেওয়া। এই বলে ওদের সামনে এগিয়ে গিয়ে বলে তো কে প্রথমে, কিন্তু তখনই ও কিছু একটা দেখে ঘাবড়ে যায়। ওর মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছিল না। ক্রিলেন নিজেও পিছনে তাকিয়ে ভয় পেয়ে যায়। আমরা দেখি এখানে ফ্রিজা হাজির হয়ে গেছে আর বলে তো তোরাই এই কাজ করছিস, আমি জানি না তোরা কিভাবে গিনি ফোর্সদেরকে হারালি, কিন্তু এখন আমি তোদেরকে দেখে নেব। তবে চিন্তা করিস না, তোদেরকে এত সহজে মারবো না। আর এর সাথে এই পর্বটা এখানে শেষ হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো এই পর্বটা অবশ্যই জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে দিও, আর কমেন্ট অবশ্যই জানিও তোমরা কোন দলকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে পরে পার্টে।